যেটা আছে প্রথমে একদম সিম্পলি সেটা হচ্ছে স্ট্যান্ডার্ডাইজেশন। আমরা প্রথম যেটা দিয়ে স্টার্ট করব সেটা হচ্ছে একদম সিম্পল, যেটা রয়েছে আমাদের স্ট্যান্ডার্ডাইজেশন অফ KMnO4 সলিউশন উইথ স্ট্যান্ডার্ড অক্সালিক অ্যাসিড সলিউশন। এটা হচ্ছে আমাদের অনেক কাজের ক্ষেত্রে যেখানেই আমরা পারম্যাঙ্গানেটোমেট্রিক টাইট্রেশন করব সেখানেই কিন্তু আমরা এই কাজটা আমাদের করতে হয়। তো এটা কিভাবে করা হয় সেটা হচ্ছে জাস্ট একটা সিম্পল কনিক্যালের মধ্যে আমরা অক্সালিক অ্যাসিড নিই। আচ্ছা, এখানে দুটো জিনিস বলে রাখা ভালো, সেটা হচ্ছে আমরা দু ধরনের সলিউশনের কথা জানি। একটা হচ্ছে প্রাইমারি স্ট্যান্ডার্ড সলিউশন, একটা হচ্ছে সেকেন্ডারি স্ট্যান্ডার্ড সলিউশন। প্রাইমারি স্ট্যান্ডার্ড সলিউশন বলতে আমরা সেইগুলোকে বুঝি যে সলিউশনের ক্ষেত্রে তাদের কারেক্টলি ওয়েট করা যায় এবং একটা নির্দিষ্ট স্ট্রেংথের সলিউশন প্রিপেয়ার করা যায় এবং সেগুলোকে অ্যাজ ওয়েল অ্যাজ প্রিজার্ভ করা যায়, রেখে দিলেও সেগুলোর স্ট্রেংথ চেঞ্জ হয় না। আর কিছু কিছু সলিউশনের ক্ষেত্রে আমরা দেখি যে তাদেরকে আমরা প্রপারলি ওয়েট করতে পারি না। যেমন ধরা যাক সোডিয়াম হাইড্রোক্সাইডের একটা সলিউশন আমাদের তৈরি করতে হবে। তো সোডিয়াম হাইড্রোক্সাইডের একটা সলিউশন তৈরি করতে গেলে আমাদের দরকার সোডিয়াম হাইড্রোক্সাইডকে ওজন করে মেপে নেওয়া, যে কতটা সোডিয়াম হাইড্রোক্সাইড লাগবে সেটা মেপে নিলাম একটা পার্টিকুলার স্ট্রেংথের সলিউশন তৈরির জন্য। কিন্তু সোডিয়াম হাইড্রোক্সাইডের সলিউশন তৈরি করার মেন প্রবলেম হচ্ছে যে মুহূর্তে আমরা সোডিয়াম হাইড্রোক্সাইড ওজন করতে যাব একটা ওপেন জায়গায়, সঙ্গে সঙ্গে সেটা জল টেনে জাস্ট একটু গলে যাবে এবং এই জল টানার ফলে তার যে ওজন সেটা চেঞ্জ হবে। ফলত আমরা একই সোডিয়াম হাইড্রোক্সাইডের যে ওজনটা নিতে চাইছি অ্যাকিউরেটলি সেই ওজনটা নিতে পারবো না। তো ফলত এই ধরনের সলিউশনের ক্ষেত্রে আমাদের যেহেতু তার অ্যাকিউরেট স্ট্রেংথ জানা নেই, ফলত তাকে আমরা বলি সেকেন্ডারি স্ট্যান্ডার্ড সলিউশন। অনেক ক্ষেত্রে আবার দেখা যায় যে আমরা প্রপারলি ওজন করতে পারছি, এই ধরনের কোনো ওয়েট গেইন বা ওয়েট লসের সমস্যা নেই। ওয়েট গেইন যেমন আমরা সোডিয়াম হাইড্রোক্সাইডের ক্ষেত্রে বললাম, কারোর কারোর ক্ষেত্রে দেখা যায় ওয়েট লস হয়। ওয়েট লস বলতে ধরা যাক কোনো ওয়াটার ক্রিস্টালাইজেশন আছে, যে মুহূর্তে ওপেন জায়গায় আমরা ওজন করতে যাচ্ছি সঙ্গে সঙ্গে সেখান থেকে ওয়াটার ক্রিস্টালাইজেশন বেরিয়ে গিয়ে তার কিছু ওয়েট লস হচ্ছে। সো এই ধরনের প্রবলেম হতে পারে। আবার কারোর কারোর ক্ষেত্রে দেখা যায় যে ওয়েট গেইন বা ওয়েট লসের সমস্যা নেই, কিন্তু আমরা একটা পারফেক্ট ওজন নিতে পারছি, কিন্তু তাকে যখন জলে ডিজলভ করে কোনো একটা সলিউশন তৈরি করছি তখন সেটা কিছুটা ডিকম্পোজ করে গিয়ে তার স্ট্রেংথটা চেঞ্জ হয়ে যাচ্ছে, মানে যতটা আমরা অ্যামাউন্ট নিয়েছিলাম ততটাই সলিউশনে থাকছে। সো তাদেরকে আমরা বলি সেকেন্ডারি স্ট্যান্ডার্ড সলিউশন। যেরকম এই ধরনের একটা সলিউশন হচ্ছে KMnO4 সলিউশন। KMnO4 কে আমরা ওজন করতে আমাদের কোনো প্রবলেম নেই, আমরা ওজন প্রপারলি করতে পারি, কিন্তু যখন আমরা জলে ডিজলভ করি তখন KMnO4 হাইড্রোলিসিস হয়ে গিয়ে MnO2 প্রেসিপিটেট পড়ে যায়, ফলত যতখানি KMnO4 নিয়েছিলাম পুরোটা সলিউশনে থাকে না। তো তার ফলে আমাদের KMnO4 হচ্ছে একটা সেকেন্ডারি স্ট্যান্ডার্ড এবং সেই কারণে এর স্ট্রেংথকে অ্যাকিউরেটলি জানতে গেলে যখন আমরা টাইট্রেশন করি সেই টাইট্রেশন শুরু করার আগে আমাদের ওই KMnO4 সলিউশনের স্ট্রেংথটা অ্যাকিউরেটলি ডিটারমাইন করে নিতে হবে। সেটা করার উপায় কি না, কোনো একটা প্রাইমারি স্ট্যান্ডার্ড সলিউশন যার স্ট্রেংথ আমাদের অ্যাকিউরেটলি নোন তার এগেনস্টে আমাদের স্ট্যান্ডার্ডাইজ করে নিতে হয়। এখন এই স্ট্যান্ডার্ডাইজটা তাহলে করাটাই হচ্ছে আমাদের এই কাজটার উদ্দেশ্য। আমরা এখানে যে কাজটা দেখাচ্ছি সেখানে আমরা কি করছি না, সেখানে আমরা যেটা দেখতে পাচ্ছি যে পারম্যাঙ্গানেটের সঙ্গে অক্সালিক অ্যাসিড অ্যাসিড মিডিয়ামে রিঅ্যাকশন করছে, পারম্যাঙ্গানেট নিজে রিডিউস হচ্ছে Mn2+ আর অক্সালিক অ্যাসিড অক্সিডাইজড হচ্ছে টু কার্বন ডাইঅক্সাইড। এখানে একটা ইকুয়েশন দিয়ে জিনিসটা দেখানো আছে, 2 পারম্যাঙ্গানেট + 16H+ এই ইকুয়েশনটা দিয়ে রিঅ্যাকশনটা দেখানো আছে। আর এখানে রিঅ্যাকশনের ইন্ডিকেটর হচ্ছে KMnO4 সেলফ ইন্ডিকেটর। আমরা জানি এই ধরনের টাইট্রেশন হয়তো তোমরা আগে করেছো। তো এখানে কিভাবে করা হয় জিনিসটা না, আমরা একটা 25 ml স্ট্যান্ডার্ড অক্সালিক অ্যাসিড সলিউশন সেটা একটা কনিক্যালে নিই। কনিক্যালে নেওয়ার পর তার মধ্যে একটা স্পেসিফাইড অ্যামাউন্ট, দেখুন নিচে প্রসিডিওরও দেওয়া আছে, তার মধ্যে একটা স্পেসিফাইড অ্যামাউন্ট 25 ml 4 নরমাল সালফিউরিক অ্যাসিড অ্যাড করি। আচ্ছা, হোয়াই 25 ml 4 নরমাল সালফিউরিক অ্যাসিড? তার কারণ দেখতে পাওয়া যায় যে KMnO4 সেটা নিউট্রাল মিডিয়ামে কিন্তু কুইকলি হাইড্রোলাইজ করে, অ্যাসিডিক মিডিয়ামে কম্পারেটিভলি স্টেবল, 1 নম্বর। আর 2 নম্বর, তোমরা রেডক্সে পড়েছো যে পারম্যাঙ্গানেটের যে হাফ সেল ইকুয়েশনটা, নার্স ইকুয়েশনটা, সেখানে পারম্যাঙ্গানেট থেকে Mn2+ এই যে কনভার্সনটা, সেখানে 8টা প্রোটন ইনভলভ। তার মানে এই যে রিডাকশনটা, মানে পারম্যাঙ্গানেট যখন অক্সিডাইজিং এজেন্ট হিসেবে অ্যাক্ট করছে তখন সেটা অ্যাক্ট করে ইন অ্যাসিডিক মিডিয়াম, এবং এই অক্সিডেশন প্রসেসটা ঘটে হচ্ছে ইন 2 নরমাল অ্যাসিড মিডিয়াম। এখন এই 2 নরমাল অ্যাসিডিটিটা মেনটেন আমি কি করে করব না, আমি এখানে 25 ml N/20 অক্সালিক অ্যাসিড নিচ্ছি। আমি ধরে নিচ্ছি যে N/20 অক্সালিক অ্যাসিড যেটা, সেটা তার কোনো অ্যাসিডিটি নেই, আমি ধরে নিচ্ছি দ্যাট ইজ এ নিউট্রাল সলিউশন আমাদের হিসেবের সুবিধের জন্য। তো তার সঙ্গে আমি যখন 25 ml 4 নরমাল সালফ্রিক অ্যাসিড মেশাচ্ছি, তার মানে অ্যাকচুয়ালি 25 ml 4 নরমাল সালফ্রিক অ্যাসিড আমি নিয়েছি এবং টোটাল সলিউশনের ভলিউম হচ্ছে 50 ml। 25 ml অক্সালিক অ্যাসিড ছিল, তার সঙ্গে 25 ml 4 নরমাল সালফ্রিক মিশিয়েছি,
সো টোটাল সলিউশনের ভলিউম হচ্ছে 50 ml। তার মানে 25 ml 4 নর্মাল সালফিউরিক অ্যাসিড অ্যাকচুয়ালি হাফ ডাইলুট হচ্ছে। তাহলে হাফ ডাইলুট হলে স্ট্রেংথটাও হাফ হবে। তার মানে অ্যাকচুয়ালি ওই সলিউশনের স্ট্রেংথ দাঁড়াবে 2 নর্মাল উইথ রেসপেক্ট টু সালফিউরিক অ্যাসিড। তাহলে আমাদের এই KMnO4 এর অক্সিডেশন যেহেতু 2 নর্মাল সালফিউরিক অ্যাসিড মিডিয়ামে করতে হয়, সেই জন্য আমরা এখানে 4 নর্মাল সালফিউরিক অ্যাসিড 25 ml অ্যাড করেছি। তো অ্যাসিডিক মিডিয়ামটা মেনটেন করার জন্য, প্রপার অ্যাসিডিটি মেনটেন করার জন্য এখানে আমাদের এই পরিমাণ সালফিউরিক অ্যাসিড অ্যাড করতে হচ্ছে। আচ্ছা, এর পরের দেখো প্রসিডিওরে বলা আছে ওয়ার্ম দ্য মিক্সচার এট অ্যাবাউট 80 ডিগ্রি সেন্টিগ্রেড অ্যান্ড টাইট্রেট উইথ সাপ্লাইড KMnO4 সলিউশন। এখন প্রশ্ন হচ্ছে যে এই ওয়ার্মটা কেন করতে হচ্ছে এবং সেটা কেন 80 ডিগ্রি, কেন নট 100 ডিগ্রি, কেন নট লেস দ্যান 80 ডিগ্রি? এর কারণ হচ্ছে যে এই যে অক্সালিক অ্যাসিডের সঙ্গে KMnO4 এর যে টাইট্রেশন, দ্যাট ইজ এ ভেরি স্লো রিয়াকশন। এটার অ্যাক্টিভেশন এনার্জি ব্যারিয়ার ইজ ভেরি হাই, সহজে রিয়াকশনটা হতে চায় না। সো যে রিয়াকশনটা সহজে হতে চায় না তার ক্ষেত্রে আমাদের করার উপায় হচ্ছে তাড়াতাড়ি করানো, তাকে হিট করা। এবং হিট করার মূল উদ্দেশ্য হচ্ছে, আমরা যদি থার্মোডাইনামিক্যালি বলতে যাই, তাহলে অ্যাক্টিভেশন এনার্জি ব্যারিয়ারটা ক্রস করার জন্য যে এনার্জি দরকার সেটাকে বাইরে থেকে প্রোভাইড করা। সো আমরা সেইটাকেই এখানে প্রোভাইড করছি ইন দ্য ফর্ম অফ হিট। এখন ইন দ্য ফর্ম অফ হিট হয় 80 ডিগ্রি সেন্টিগ্রেড, কেন তার বেশি না? তার বেশি হলে যেটা সমস্যা, আমরা যদি এটাকে খুব মানে আনকন্ট্রোলড ওয়েতে হিট করি তাহলে যেটা হবে, এক নম্বর হচ্ছে জল উড়ে বেরিয়ে যেতে পারে, সেটা তো একটা সমস্যা, আমি সেটা বাদ দিচ্ছি। আদারওয়াইজ যেটা প্রবলেম হবে, 80 থেকে আস্তে আস্তে যদি 100 দিকে যেতে যায় তাহলে যেটা হবে যে এই যে অক্সালিক অ্যাসিড সেটাও কিন্তু আমাদের আলটিমেটলি রিডিউস হয়ে কার্বন ডাই অক্সাইড তৈরি হচ্ছে। আমি যদি খুব বেশি হিট করি তাহলে দেখতে পাওয়া যায় যে অক্সিডেশন রিডাকশন রিয়াকশন ছাড়াও অক্সালিক অ্যাসিড ইটসেলফ হিটের ফলে ভেঙে গিয়ে কার্বন ডাই অক্সাইড তৈরির একটা টেন্ডেন্সি থাকে, এবং যেটুকুনি কার্বন ডাই অক্সাইড হিটিং এর ফলে তৈরি হবে দ্যাট ইজ লস। তার কারণ ওই অক্সালিক অ্যাসিডটাকে আমি কিন্তু মেজার করতে পারছি না টাইট্রেশন করে। সো তার ফলে আমাদের কিন্তু ক্যালকুলেশনের মধ্যে একটা এরার আসবে। সেই জন্য আমাদের এই মিক্সচারটাকে 80 ডিগ্রি সেন্টিগ্রেডে হিট করতে হয়, যাতে ওই অ্যাক্টিভেশন এনার্জি ফর দ্য রিয়াকশন সেটাকে আমরা প্রোভাইড করতে পারি। কিন্তু সেটাকে বেশি হিট করা যায় না, কারণ যাতে সেটা অক্সালিক অ্যাসিড ভেঙে গিয়ে কার্বন ডাই অক্সাইড লিবারেট না করে। এখানে একটা জিনিস একটুখানি আমাদের ভাবার জায়গা, সেটা হচ্ছে যে আমরা ইনিশিয়ালি 80 ডিগ্রিতে হিট করছি, কিন্তু যখন টাইট্রেশন করছি আমাদের কিন্তু ওই হট কন্ডিশনই টাইট্রেশন শুরু করতে হয়। দেখুন টাইট্রেশন করতে করতে একটা জিনিস মনে হতেই পারে, টাইট্রেশন করতে করতে তো আমাদের সলিউশন ঠান্ডা হয়ে যাবে, তাহলে তখন কি হবে? তখন তো রিয়াকশনটা আবার স্লো হয়ে যাওয়ার কথা। এখানে সেটা হয় না। তার কারণ হচ্ছে যখনই ফার্স্ট ড্রপ অফ পারম্যাঙ্গানেট আমরা অ্যাড করছি তখন সেক্ষেত্রে পারম্যাঙ্গানেট রিডিউস হয়ে Mn2+ জেনারেট করছে। সো এই যে Mn2+ জেনারেট করলো, এই Mn2+ অ্যাক্ট অ্যাজ এ ক্যাটালিস্ট ইন দিস রিয়াকশন। তাহলে ওয়ান্স ইট ইজ জেনারেটেড তখন এই Mn2+ ওই রিয়াকশন ক্যাটালাইজ করবে, ফলত সেখানে এই টেম্পারেচার যদি কমেও যায় তখনও কিন্তু রিয়াকশনটা হতে কোনো বাধা থাকবে না। এই কারণে অনেক সময় আমরা দেখি যদি হিটিংটা ঠিকঠাক না হয়, হিটিং ঠিকঠাক হচ্ছে কি করে বুঝবো না, আমরা বলি যে জাস্ট যখন হিট করতে করতে ওই সলিউশনের মধ্যে 1-2 বাবল জাস্ট জেনারেট করা শুরু করলো, তখন ধরে নিতে পারো মোটামুটি 80 ডিগ্রি সেন্টিগ্রেড হয়ে গেছে, তখন ওটাকে হিটিং থেকে সরিয়ে নাও। যদি অনেক সময় দেখতে পাওয়া যায় যে ঠিকঠাক হিটিংটা হয়তো হয়নি, হয়তো আমরা একটু আগেই নামিয়ে নিয়েছি, সেক্ষেত্রে অনেক সময় দেখতে পাওয়া যায় যে বুরেট থেকে আমরা যখন ফার্স্ট ড্রপ অফ পারম্যাঙ্গানেট অ্যাড করছি তখন টোটাল সলিউশনটা পিঙ্ক হয়ে যায় এক ড্রপই। তার কারণ ওই পারম্যাঙ্গানেট তখন রিয়াকশন করেনি। আমরা তখন বলি যে ভালো করে এটাকে শেক করো, শেক করতে থাকলে ওই শেক করতে করতে পারম্যাঙ্গানেট অক্সালিক অ্যাসিডের সঙ্গে রিয়াকশন করে আলটিমেটলি রিয়াকশনটা স্টার্ট হয়, এবং আমরা দেখি যে তারপরে ওয়ান্স দ্য রিয়াকশন ইজ স্টার্টেড তারপরে কিন্তু আর পারম্যাঙ্গানেট দিলে এই ঘটনাটা ঘটে না, তখন কিন্তু কুইকলি রিয়াকশন হতে থাকে, কারণ ওয়ান্স Mn2+ ইজ জেনারেটেড তারপরে কিন্তু রিয়াকশনটা ক্যাটালাইজ করতে থাকে ওই Mn2+, হলো তখন আর হিটিং না করলেও চলে যায়। যে এন্ড পয়েন্ট কি করে বুঝবো না, যখন অক্সালিক অ্যাসিডের মধ্যে যে মুহূর্তে আমরা পারম্যাঙ্গানেট দিচ্ছি সঙ্গে সঙ্গে পারম্যাঙ্গানেটের সঙ্গে অক্সালিক অ্যাসিডের রিয়াকশন হয়ে যাচ্ছে, এবং পারম্যাঙ্গানেটের কালার পিঙ্ক, সেটা যখন Mn2+ জেনারেট করছে সেটা হচ্ছে কালারলেস, ফলত অক্সালিক অ্যাসিড যেহেতু কালারলেস ফলত টোটাল সলিউশনটা কালারলেসই থাকছে। যখন ইকুইভ্যালেন্স পয়েন্ট এসে যাচ্ছে এবং ইকুইভ্যালেন্স পয়েন্টের পরে যখন আমরা আর একটা এক্সট্রা ড্রপ পারম্যাঙ্গানেট অ্যাড করলাম, তখন ওই পারম্যাঙ্গানেটের সঙ্গে রিয়াকশন করার মতো যেহেতু আর কোনো অক্সালিক অ্যাসিড পড়ে নেই, ফলত দেখতে পাওয়া যায় যে সেই পারম্যাঙ্গানেটের যে পিঙ্ক কালারটা সেটা আর ডিসঅ্যাপিয়ার করে না। সো আমরা বলি
যে যতক্ষণ মানে যখন আফটার অ্যাডিশন অফ এ ড্রপ লাইট পিঙ্ক কালার জাস্ট অ্যাপিয়ার্স, সেটাই হচ্ছে আমাদের সলিউশনের এন্ড পয়েন্ট বা টাইট্রেশনের এন্ড পয়েন্ট বা ইকুইভ্যালেন্স পয়েন্ট। সো এইখানে আমরা টাইট্রেশনটা শেষ করি। এরপরে হচ্ছে যে এরপরে আমাদের যেটা করতে হবে, পারম্যাঙ্গানেটের স্ট্রেংথ ডিটারমাইন করতে হবে। পারম্যাঙ্গানেটের স্ট্রেংথ আমরা কি করে ডিটারমাইন করব না, পারম্যাঙ্গানেটের স্ট্রেংথ ডিটারমাইন করার জন্য আমরা যেটা করি যে এখানে আমাদের ওই একটাই ইকুয়েশন v1s1 v2s2। v1s1 v2s2 থেকে আমরা কিভাবে জিনিসটা করছি সেটা হচ্ছে আমাদের তার জন্য যেটা জানতে হবে সেটা হচ্ছে অক্সালিক অ্যাসিডের স্ট্রেংথ কত। এখন অক্সালিক অ্যাসিডের স্ট্রেংথ কি করে বার করব না, অক্সালিক অ্যাসিডের ইকুইভ্যালেন্স ওয়েট হচ্ছে 63 গ্রাম। তার মানে 1000 ml ওয়ান নর্মাল অক্সালিক অ্যাসিড, আমরা জানি নর্মালিটি মানে হচ্ছে একটা ওয়ান নর্মাল সলিউশন মানে হচ্ছে যেখানে 1000 ml সলিউশনে 1 গ্রাম ইকুইভ্যালেন্ট অফ দ্য সাবস্টেন্স ডিসলভ থাকবে। তাহলে 1 গ্রাম ইকুইভ্যালেন্ট অক্সালিক অ্যাসিড মানে হচ্ছে 63 গ্রাম অক্সালিক অ্যাসিড। তাহলে 1000 ml ওয়ান নর্মাল অক্সালিক অ্যাসিড মানে হচ্ছে 1000 ml সলিউশনে 63 গ্রাম অক্সালিক অ্যাসিড ডিসলভ করে আছে। তাহলে সেখান থেকে আমরা যখন প্রিপেয়ার করি তখন আমরা 250 ml n/20 অক্সালিক অ্যাসিড জেনারেল প্রিপেয়ার করি। তাহলে তোমরা ক্যালকুলেট করে দেখবে যে অক্সালিক অ্যাসিডের ইকুইভ্যালেন্ট ওয়েট যদি আমরা 63 গ্রাম ধরি, তাহলে ওই 250 ml n/20 অক্সালিক অ্যাসিড তৈরি করতে 0.7879 গ্রাম অক্সালিক অ্যাসিড লাগে। তো তাহলে আমরা যখন ওজন করি, ওজন করে আমরা কতটা ওয়েট অফ অক্সালিক অ্যাসিড নিয়েছি সেটা জানি, সেটা হচ্ছে ডাব্লু। আর 0.7879 গ্রাম নিলে এক্স্যাক্টলি ওয়ান নর্মাল হতো। তাহলে ডাব্লু গ্রাম অক্সালিক অ্যাসিড নেওয়ার জন্য সেই যে সলিউশনটা আমরা প্রিপেয়ার করলাম তার স্ট্রেংথ কত দাঁড়াবে সেটা আমরা পাই ডাব্লু বাই 0.7879 ইন্টু n/20 এখান থেকে। সো এখান থেকে আমরা অক্সালিক অ্যাসিডের স্ট্রেংথটা জানি। অক্সালিক অ্যাসিড 25 ml পিপেট আউট করেছিলাম সেটা আমরা জানি। আর KMnO4 দিয়ে ওই অক্সালিক অ্যাসিডকে টাইট্রেট করতে কত ml লেগেছে সেটা আমরা বুলেট রিডিং থেকে পেয়ে যাব। তাহলে 25 ইন্টু অক্সালিক অ্যাসিডের স্ট্রেংথ, আমরা নিচে যেটা স্ট্রেংথ অফ KMnO4 সলিউশনে ক্যালকুলেশনে দেখেছি, 25 ইন্টু অক্সালিক অ্যাসিডের স্ট্রেংথ, y আমরা বলেছি অক্সালিক অ্যাসিডের স্ট্রেংথ, তাহলে 25 ইন্টু অক্সালিক অ্যাসিডের স্ট্রেংথ বাই ভলিউম অফ KMnO4 রিকোয়ার্ড ফর টাইট্রেটিং দ্যাট অক্সালিক অ্যাসিড, সেটা করলে আমরা KMnO4 এর স্ট্রেংথটা নরমালিটিতে পেয়ে যাব। এভাবে আমরা KMnO4 এর স্ট্রেংথ ডিটারমাইন করি। যে কোনো পারম্যাঙ্গানোমেট্রিক টাইট্রেশনের ক্ষেত্রে যেহেতু পারম্যাঙ্গানেট ইজ সেকেন্ডারি স্ট্যান্ডার্ড, ফলত প্রত্যেক ক্ষেত্রেই আমাদের এই কাজটা করতে হয় এবং প্রত্যেক ক্ষেত্রেই আমরা এইভাবেই কাজটা করে থাকি। এরপরে যখন আমরা দেখব তখন আর আমরা সেই জন্য এই পার্টটা রিপিট করব না, এটার প্রিন্সিপালটা প্রত্যেক ক্ষেত্রেই সেম। তো দুটো জিনিস এখানে খেয়াল রাখার, এক হচ্ছে আমরা গরম করছি কেন 80 ডিগ্রি সেন্টিগ্রেড, আর হচ্ছে আমাদের এই টাইট্রেশনটা করার জন্য কত নরমালিটি সলিউশনের মেনটেন করতে হচ্ছে, দ্যাট ইজ দ্য টু নরমাল অ্যাসিডিটিতে আমরা এই টাইট্রেশনটা করছি। এই দুটো জায়গা আমাদের এখানে মনে রাখার জায়গা। যদি এই যে পোর্শনটা আমরা আলোচনা করলাম সেই জায়গায় যদি কারোর কোনো জিজ্ঞাসা থাকে তাহলে জিজ্ঞেস করে নাও, না হলে আমরা পরের যে এস্টিমেশন সেখানে আমরা যাব। সো যদি কোনো প্রশ্ন না থাকে তাহলে সেক্ষেত্রে আমরা পরেরটায় যাই। এরপরে আমাদের সিলেবাসে যেটা আছে সেটা হচ্ছে দেখবে আয়রন 2 সলিউশনের এস্টিমেশন ইউজিং স্ট্যান্ডার্ডাইজড KMnO4 সলিউশন। এখানেও আমরা KMnO4 দিয়ে কাজ করব, কিন্তু এস্টিমেট করব আয়রনকে। প্রথম পার্টটা সেম, যেহেতু KMnO4 ইজ এ সেকেন্ডারি স্ট্যান্ডার্ড সলিউশন, তো প্রথমে সেটাকে আমাদের স্ট্যান্ডার্ডাইজ করে নিতে হবে এগেইনস্ট এ প্রাইমারি স্ট্যান্ডার্ড অক্সালিক অ্যাসিড সলিউশন। এই পার্টটা আগের বারের মতোই, আমরা শুধু নতুন যেটুকুনি অংশ সেটুকুনি আলোচনা করব। আমাদেরকে সাপ্লাই করা হচ্ছে আয়রন 2 সলিউশন। সো আয়রন 2 ইজ অক্সিডাইজড টু আয়রন 3 বাই পারম্যাঙ্গানেট। তাহলে এখানে আমাদের চেঞ্জটা কি হবে না, আয়রন 2 সলিউশনটাকে আমরা একটা কনিকালে নেব। আচ্ছা, কনিকালে নেওয়ার পর আমাদের এখানে প্রসিডিওরটা বলা আছে 250 ml আয়রন 2 সলিউশনটাকে নেব, তার মধ্যে 25 ml 4 নরমাল সালফ্রিক অ্যাসিড আমরা অ্যাড করব। এখানেও সেই একই জিনিস, KMnO4 এর ক্ষেত্রে যেহেতু আমরা 2 নরমাল অ্যাসিডিটিতে কাজটা করছি সেই জন্য 4 নরমাল সালফ্রিক অ্যাসিড 25 ml অ্যাড করব, ফলোড বাই 5 ml ফসফরিক অ্যাসিড। তাহলে আমাদের জানতে হবে যে কেন আমরা এখানে 5 ml ফসফরিক অ্যাসিড অ্যাড করলাম। তার কারণ হচ্ছে এখানে আমরা যেটা দেখতে পাই সেটা হচ্ছে আয়রন 2 যখন আয়রন 3 তে অক্সিডাইজড হয়, তার কারণ KMnO4 দিলেই আয়রন 2 আয়রন 3 তে অক্সিডাইজড হবে। সো আয়রন 2 যখন আয়রন 3 তে অক্সিডাইজড হয় তখন সেক্ষেত্রে আমরা দেখি আয়রন 3 এর জন্য একটা ইয়েলো কালার ডেভেলপ করে।
এখন আমরা এন্ড পয়েন্টে যেটা পাবো সেটা হচ্ছে একটা পিঙ্ক কালার ডিউ টু পারম্যাঙ্গানেট। এটা ইয়েলো সলিউশনের মধ্যে পিঙ্ক কালার, এটা যেহেতু একটু নজর করাটা মুশকিল, সেই কারণে আমাদের সলিউশনটা যদি কালারলেস বা অলমোস্ট কালারলেস থাকে তাহলে আমাদের কাজ করতে সুবিধা হয়। সেই কারণে আমরা যেটা করি যে এই সলিউশনের মধ্যে ফসফরিক অ্যাসিড অ্যাড করি। ফসফরিক অ্যাসিড অ্যাড করলে কি হয়, ফসফরিক অ্যাসিড অ্যাড করলে সেই ফসফরিক অ্যাসিড যে মুহূর্তে আয়রন 2 অক্সিডাইজড হয়ে আয়রন 3 ডেভেলপ করলো, সেই আয়রন 3 এর সঙ্গে একটা কমপ্লেক্স তৈরি করে ফেরিক ফসফেটের। সেই ফেরিক ফসফেটটা যেহেতু কালারলেস, ফলত সেই জন্য সলিউশনে আয়রন 3 এর কালার দেখতে পাওয়া যায় না, ফলত সলিউশন রিমেন অ্যাজ কালারলেস। যদিও পারফেক্টলি কালারলেস হবে না, তার কারণ আয়রন 2 সলিউশনের একটা হালকা ব্লুইশ কালার আছে, কিন্তু আমরা যে কনসেন্ট্রেশনে এইখানে আয়রন 2 সলিউশনটা নিয়ে কাজ করি ওই n/20 অর্ডারে, সেখানে দেখতে পাওয়া যায় যে এই সলিউশনটা অলমোস্ট কালারলেস থাকে, এবং সেখানে ড্রপ ওয়াইজ পারম্যাঙ্গানেট অ্যাড করলে, যদি ফসফরিক অ্যাসিড অ্যাড না করতাম তাহলে দেখতাম সলিউশনটা ক্রমশ ইয়েলো হয়ে আসতো, এন্ড পয়েন্ট বোঝা সমস্যা হতো। ফসফরিক অ্যাসিড অ্যাড করলে সেটা আয়রন 3 এর সঙ্গে কমপ্লেক্স তৈরি করে, এই প্রসেসটাকে আমরা বলি মাস্কিং। সো এই মাস্ক করার ফলে আমরা দেখতে পাই যে সেক্ষেত্রে আমাদের সলিউশনটা অলমোস্ট কালারলেসই থেকে যায়, এবং এন্ড পয়েন্টে যখন আয়রন 2 আর প্রেজেন্ট নেই তখন ওই এক্সেস পারম্যাঙ্গানেট, যেহেতু তার সঙ্গে রিঅ্যাক্ট করার মতো কেউ নেই, ফলত পারম্যাঙ্গানেটের জন্য আমরা একটা পিঙ্ক কালার দেখতে পাই, এবং সেখান থেকে আমরা টাইট্রেশনের এন্ড পয়েন্ট বুঝতে পারি। তোমরা এই পার্টটা কিছুটা এই ফসফরিক অ্যাসিড হিসেবে পড়োনি, তোমরা এই পার্টটাই কিছুটা পড়েছো ইন দ্য ফর্ম অফ জেডার সলিউশন, যখন তোমাদের রেডক্স রিঅ্যাকশন পড়ানো হয়েছে। তো জেডার সলিউশন এখানে আমরা ইউজ করবো না, তার কারণ বাকি জিনিসগুলো আমাদের এখানে দরকার নেই। জেডার সলিউশন মেনলি ইউজ করা হয় যখন আমরা হাইড্রোক্লোরিক অ্যাসিড মিডিয়ামে কাজ করব, সেটাও আমাদের পরে একটি জায়গায় ইউজ করতে হবে। সো এখানে যেহেতু আমরা সালফিক অ্যাসিড মিডিয়ামে কাজ করছি, সো জেডার সলিউশনের বাকি যে দুটো কম্পোনেন্ট, দ্যাট মিনস ম্যাঙ্গানাস সালফেট এবং কনসেন্ট্রেট সালফিক অ্যাসিড, সে দুটো দরকার নেই, শুধুমাত্র ফসফরিক অ্যাসিড দিলেই এখানে আমাদের কাজ চলে যাবে। তো ফলত এইভাবে আমরা আয়রনের এস্টিমেশনটা করে থাকি। KMnO4 এর স্ট্রেংথ আমরা কি করে বার করব জানি, আয়রনের অ্যামাউন্টটা কি করে বার করব সেটার জন্য আমাদের এখানে দেখো ইকুয়েশন লেখা আছে, 1000 ml লোয়ার নরমাল KMnO4 সলিউশন মানে হচ্ছে 55.747 গ্রাম অফ আয়রন। তাহলে আয়রন যে পরিমাণ আমাদের সাপ্লাই করা হচ্ছে, মানে আমরা যে 25 ml নিয়ে টাইট্রেট করেছিলাম, তার জন্য কতটা পারম্যাঙ্গানেট লেগেছে তাকে টাইট্রেট করতে, সেটা তো আমরা বুলেট রিডিং থেকে পেয়ে যাব। KMnO4 এর স্ট্রেংথ আমরা যখন অক্সালিক অ্যাসিডের এগেইনস্টে স্ট্যান্ডার্ডাইজ করেছি, সেখান থেকে আমরা KMnO4 এর স্ট্রেংথ বার করে ফেলেছি। সো তাহলে ওই টাইটার ভ্যালু এবং KMnO4 এর স্ট্রেংথ ইউজ করে এই ইকুইভ্যালেন্স থেকে আমরা সিম্পল ঐকিক নিয়মে বার করে ফেলতে পারবো যে কত গ্রাম আয়রন আমাদের ওই 25 ml সলিউশনে ছিল। একটা জিনিস খেয়াল রাখবে যে আমাদের যে টাইটার ভ্যালুটা আমরা পাচ্ছি সেটা হচ্ছে ডিউ টু টাইট্রেশন অফ 25 ml অফ দ্য সাপ্লাইড আয়রন সলিউশন। আমাদের পরীক্ষায় যখন বার করতে দেয় তখন কিন্তু সেটা দেবে হচ্ছে গ্রাম পার লিটারে। আমরা যেহেতু 25 ml আয়রন সলিউশন নিয়ে টাইট্রেট করেছি, সো আমরা যে আয়রনটা পাচ্ছি সেটা কিন্তু 25 ml এ রয়েছে, তো সেটাকে কিন্তু 40 দিয়ে গুণ করে পার 1000 ml কতটা রয়েছে সেটাই কিন্তু কনভার্ট করে আমাদের উত্তরটা এক্সপ্রেস করতে হবে। তার কারণ যেটা আমরা বার করছি সেটা হচ্ছে অত গ্রাম আয়রন প্রেজেন্ট পার 25 ml অফ দ্য সাপ্লাইড আয়রন সলিউশন। আমাদের কিন্তু পরীক্ষায় জেনারেলি চায়, প্রশ্ন ভালো করে পড়বে, যে গ্রাম পার লিটারে ডিটারমাইন করো। তো গ্রাম পার লিটারে কনভার্ট করতে গেলে 25 ml এর যদি এক্স গ্রাম থাকে, তাহলে 1000 ml এ থাকবে হচ্ছে এক্স ইন্টু 40 গ্রাম অফ আয়রন। তো সেইখান থেকে আমরা কিন্তু গ্রাম পার লিটারে আয়রন কতটা প্রেজেন্ট আছে সেটা বার করতে পারবো। পরীক্ষার সময় যদি গ্রাম পার লিটারে আমাদের অ্যামাউন্ট চায়, তাহলে এই স্টেপটা করতে যেন ভুল না হয়। এখানে নিচে তোমাদের টেবিল গুলো দেয়া আছে, স্ট্যান্ডার্ডাইজেশন অফ KMnO4 এর টেবিল কি হবে এবং এস্টিমেশন অফ আয়রন সলিউশন টেবিল কি হবে। টেবিলগুলো তোমরা এখান থেকে করে নিতে পারবে, ক্যালকুলেশনটাও কিছুটা বলে দিলাম, তো আশা করা যায় ক্যালকুলেশনটাও এখান থেকে করে নিতে পারবে। আচ্ছা, এই প্র্যাকটিক্যালে যদি কোনো জিজ্ঞাসা থাকে তাহলে সেক্ষেত্রে জিজ্ঞেস করে নাও, না হলে আমরা পরের প্র্যাকটিক্যালে এরপর মুভ করব। আচ্ছা, সো যদি না থাকে তাহলে আমরা পরের প্র্যাকটিক্যালে এবার মুভ করি। তারপরে যে প্র্যাকটিক্যালটা আমাদের সিলেবাসে আছে সেটা হচ্ছে এস্টিমেশন অফ অক্সালিক অ্যাসিড এন্ড সোডিয়াম অক্সালেট ইন এ গিভেন মিক্সচার। এটা নিয়ে আলাদা করে আলোচনা করছি না, তার কারণ অক্সালিক অ্যাসিড এস্টিমেশন আমরা অলরেডি কি করে করে সেটা আমরা দেখেছি। আমরা করেছি নোন অক্সালিক অ্যাসিড এগেইনস্ট আননোন KMnO4 এর টাইট্রেশন,
মানে সেকেন্ডারি স্ট্যান্ডার্ড KNO4 টাইট্রেশন। আমাদের যদি একটা আননোন অক্সালিক অ্যাসিড থাকে তাহলে আমরা সেক্ষেত্রে যেটা করব, প্রথমে নোন অক্সালিক অ্যাসিড এগেনস্টে KNO4 কে স্ট্যান্ডার্ডাইজ করব, দিয়ে KNO4 সলিউশনের স্ট্রেংথ বার করব, তারপরে সেই KNO4 সলিউশন দিয়ে একটা আননোন অক্সালিক অ্যাসিড টাইট্রেট করে সেই আননোন অক্সালিক অ্যাসিডের স্ট্রেংথ ডিটারমাইন করব। তো সেইভাবে আমরা এই কাজটা করতে পারি, যদিও এই কাজটা কিছু টেকনিক্যাল প্রবলেম রয়েছে, তো সেই জন্য আমরা এই কাজটা নিয়ে আর খুব ডিটেলসে আলোচনা এখানে করছি না। এরপরে যে কাজগুলো আমাদের কাছে ইম্পর্টেন্ট, মানে যেগুলো জেনারেলি আসে আমাদের পরীক্ষায়, সেগুলো হচ্ছে এই ধরনের মিক্সচার। পারম্যাঙ্গানোমেট্রিক্যালি আমাদের সিলেবাসে যে মিক্সচারের এস্টিমেশন আমাদের রয়েছে, দ্যাট ইজ আয়রন 3 and Mn2 ইন এ মিক্সচার বাই পারম্যাঙ্গানোমেট্রি। প্রথম কাজ এখানেও সেম, পারম্যাঙ্গানেট সলিউশনের স্ট্যান্ডার্ডাইজেশন, সেটা সব ক্ষেত্রেই লাগবে যেহেতু পারম্যাঙ্গানেট ইজ সেকেন্ডারি স্ট্যান্ডার্ড। সো এটা আমাদের প্রথমে করতেই হবে। আমরা এখানে বাড়তি যেটা আলোচনা করব, আয়রন সলিউশনটাকে কি করে আমরা এস্টিমেট করব, আয়রনের অ্যামাউন্ট কি করে বার করব, এবং ম্যাঙ্গানিজ আমরা কি করে এস্টিমেট করব। এখানে আমাদের ম্যাঙ্গানিজ দুটো মেথডে আমাদের এস্টিমেশনের প্রসিডিওর দেয়া আছে বা থিওরি দেয়া আছে। তার মধ্যে আমাদের পরীক্ষায় জেনারেলি যেটা দেয় সেটা হচ্ছে ব্রোমেট অক্সিডেশন মেথড। বিসমুথেট অক্সিডেশন যে মেথডটা, এটা আগে মানে বিফোর 2004-05 এই সময়ের আগে এটা দেয়া হতো, কিন্তু এটার কিছু কাজ করার ক্ষেত্রে কিছু সেটআপের সমস্যা থাকার কারণে পরের দিকে এটাকে আর আমরা পরীক্ষায় সেট করি না, আমরা জেনারেলি ব্রোমেট অক্সিডেশন মেথডটাকে সেট করি। এখানে কিভাবে আমরা কাজটা করছি সেটা আমরা দেখিনি। আগে আমরা যেটা দেখিনি সেটা হচ্ছে প্রথম স্টেপ তো একই রকম, স্ট্যান্ডার্ডাইজেশন অফ দ্য সাপ্লাইড KNO4, যেভাবে আমরা আগেও দেখেছিলাম সেই একই জিনিস। এরপর আমরা যেটা দেখবো সেটা হচ্ছে স্ট্যান্ডার্ডাইজেশন অফ দ্য সাপ্লাইড মোস্ট সল্ট সলিউশন। এই মোস্ট সল্ট সলিউশনটা পরে লাগবে আমাদের, সেটাও আমরা অলরেডি দেখেছি। সেটা হচ্ছে আমরা এর আগে দেখলাম আয়রন 2 সলিউশনটাকে কি করে এস্টিমেট করব KNO4 দিয়ে। মোস্ট সল্ট ইজ আয়রন 2 সলিউশন, তো সেটাও ওই একই রকম মেথডে আমরা মোস্ট সল্টকে পিপেট আউট করে তার সঙ্গে 25 ml 4 নরমাল সালফিউরিক অ্যাসিড এবং 5 ml ফসফরিক অ্যাসিড দিয়ে আমরা টাইট্রেশনটা করব। সো এটাও ইজ নাথিং নিউ। যেটা আমরা এবার আলোচনা করব সেটা হচ্ছে এস্টিমেশন অফ আয়রন। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট, যে এস্টিমেশন অফ আয়রন আমরা কি করে করব। এটা কিন্তু আমাদের আগের ওই মোস্ট সল্ট তার থেকে প্রসিডিওরটা একটু ডিফারেন্ট। কেন ডিফারেন্ট না, মোস্ট সল্টে আয়রন ছিল হচ্ছে আয়রন 2 ফর্মে, কিন্তু এখানে যে আয়রন ম্যাঙ্গানিজ মিক্সচারে আমাদের কথা বলা রয়েছে সেখানে কিন্তু আয়রন রয়েছে ইন +3 অক্সিডেশন স্টেট। এখন KNO4 দিয়ে আমরা যখন আয়রনকে এস্টিমেট করি, সেখানে আমরা আয়রন 2 কে আয়রন 3 তে অক্সিডাইজ করি। তাহলে আয়রন যদি প্রথমেই আয়রন 3 ফর্মে থাকে, তাহলে সেক্ষেত্রে আর তাকে ফার্দার KNO4 দিয়ে অক্সিডাইজ করা সম্ভব নয়। সেই জন্য আমাদের আয়রন 3 কে এস্টিমেট করতে গেলে একটু অন্য মেথড অ্যাডাপ্ট করতে হবে। কি মেথড না, আমরা এক্ষেত্রে যেটা করি যে আয়রন 3 কে প্রথমে আয়রন 2 তে রিডিউস করি। রিডিউস করার দুরকম মেথড রয়েছে, একটা হচ্ছে SnCl2 মেথড, স্ট্যানাস ক্লোরাইড মেথড, সেটাও আমরা এখন আর করি না। বিফোর 2003-04 এটা আমরা কাজটা করতাম, সেই কাজেরও কিছু সমস্যা রয়েছে, সেই জন্য এখন আমরা যেটা দিয়ে করি অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে করি। কিভাবে করি না, একটা কনিক্যাল ফ্লাস্কের মধ্যে 25 ml স্টক সলিউশন, দ্যাট মিনস আয়রন ম্যাঙ্গানিজ মিক্সচার, যেখানে আয়রন 3 সলিউশনটা রয়েছে সেটা আমরা নিই, তার মধ্যে 25 ml কনসেন্ট্রেট হাইড্রোক্লোরিক অ্যাসিড নিই, দিয়ে তার মধ্যে ফিউ পিস অ্যালুমিনিয়াম ফয়েল অ্যাড করি। অ্যালুমিনিয়াম ফয়েল ইজ রিডিউসিং এজেন্ট, সেটা আয়রন 3 এর সঙ্গে রিয়াকশন করে দেখতে পাই যে আয়রন 3 কে আয়রন 2 তে রিডিউস করে। এখন প্রশ্ন হচ্ছে যে এই 25 ml কনসেন্ট্রেট হাইড্রোক্লোরিক অ্যাসিড অ্যাড করার দরকার কি। তার কারণ এখানে আমরা দেখতে পাই যে আয়রন 3 তে 25 ml কনসেন্ট্রেট হাইড্রোক্লোরিক অ্যাসিড অ্যাড করলে, দেখো অ্যাকচুয়ালি এখানে সলিউশনের অ্যাসিডিটি হচ্ছে 6 নরমাল। এখন 25 ml আমরা কনসেন্ট্রেট হাইড্রোক্লোরিক অ্যাসিড অ্যাড করেছি, কনসেন্ট্রেট হাইড্রোক্লোরিক অ্যাসিড অ্যাসিডিটি হচ্ছে 12 নরমাল। সো 25 ml সলিউশনের সঙ্গে 25 ml কনসেন্ট্রেট হাইড্রোক্লোরিক অ্যাসিড অ্যাড করলে টোটাল সলিউশনের ভলিউম দাঁড়াচ্ছে 50। তার মানে হাইড্রোক্লোরিক অ্যাসিডের স্ট্রেংথটা হাফ হবে, তার মানে সলিউশনের স্ট্রেংথ দাঁড়াবে হচ্ছে 6 নরমাল উইথ রেসপেক্ট টু হাইড্রোক্লোরিক অ্যাসিড। তাহলে এই 6 নরমাল অ্যাসিডিটিটা মেনটেন করা প্রয়োজন কেন? তার কারণ আয়রনের সঙ্গে যখন অ্যালুমিনিয়ামের যখন রিডাকশন হয়, তখন সেটা একটু পিকিউলিয়ার হতে হয়। আমরা একটুখানি সেই জিনিসটা একটু বোঝার চেষ্টা করি কিভাবে জিনিসটা হয়।
আমি এখানে একটা ছবি আঁকার চেষ্টা করি। ধরা যাক এটা হচ্ছে আয়রন আর এটা হচ্ছে অ্যালুমিনিয়াম। এদের মাঝখানে একটা ক্লোরিন ব্রিজ তৈরি করে। এটা আঁকাটা খুব ভালো হলো না, একটা স্ট্রেট লাইন, মানে এটা একটা বন্ড আর কি। সো এই আয়রন, ক্লোরিন আর অ্যালুমিনিয়াম একটা ব্রিজ তৈরি করে। আয়রন রয়েছে ইন +3 স্টেট আর অ্যালুমিনিয়াম রয়েছে ইন 0 ভ্যালেন্সি, কারণ অ্যালুমিনিয়াম ফয়েল আমরা ইউজ করেছি। এরপর যেটা হয় যে অ্যালুমিনিয়াম ইলেকট্রন ছেড়ে আয়রনকে ট্রান্সফার করে। ইলেকট্রন যদি অ্যালুমিনিয়াম থেকে আয়রনে ট্রান্সফার হয়, তাহলে সেক্ষেত্রে আয়রন 3 নিজে রিডিউসড হয়, অ্যালুমিনিয়াম নিজে অক্সিডাইজড হয়। এইভাবে অ্যালুমিনিয়াম থেকে অ্যালুমিনিয়াম 3 তৈরি হয় আর আয়রন 3 নিজে রিডিউসড হয় টু আয়রন 2। তার মানে পার মোল অফ অ্যালুমিনিয়াম, আর অ্যালুমিনিয়াম যেহেতু 3টে ইলেকট্রন ছাড়ছে, তাহলে পার মোল অফ অ্যালুমিনিয়াম 3টে আয়রন 3 আয়রন 2 তে রিডিউসড হয়। কিন্তু এই ইলেকট্রন ট্রান্সফারটা থ্রু স্পেস অর থ্রু সলিউশন হতে পারে না, সেটার জন্য মাঝে একটা ব্রিজিং লিগ্যান্ড দরকার হয়। ক্লোরিন অ্যাকচুয়ালি সেই পারপাসটা সার্ভ করে। এবার আমরা যদি আয়রন ম্যাঙ্গানিজের যে সলিউশনটা প্রোভাইড করা যায় তার মধ্যে যদি অ্যালুমিনিয়াম ফয়েল দিই, তাহলে প্রবলেম হচ্ছে সেখানে এই ক্লোরো কমপ্লেক্সটা, আয়রনের ক্লোরো কমপ্লেক্সটা তৈরি হয় না। সেখানে আয়রন তার অ্যাকুও কমপ্লেক্স হিসেবে এক্সিস্ট করে, আয়রন অ্যাকুও। এবং জল বা ওয়াটার মলিকুল এই ধরনের আয়রন এবং অ্যালুমিনিয়ামের মধ্যে ব্রিজ তৈরি করতে পারে না। যখন আমরা 6 নরমাল HCl সলিউশনে 6 নরমাল HCl সলিউশনে আয়রনটাকে রাখছি, মানে 25 ml আয়রন সলিউশনের সঙ্গে 25 ml 12 নরমাল HCl অ্যাড করছি, তখন আয়রনের ক্লোরো কমপ্লেক্স তৈরি হয় FeCl6 3 FeCl6 3 সো এই ধরনের একটা কমপ্লেক্স তৈরি হয়। সো এই ক্লোরো কমপ্লেক্স তৈরি হওয়ার ফলে তার পক্ষে অ্যালুমিনিয়ামের সঙ্গে এই ধরনের একটা ব্রিজ ফর্মেশনে পার্টিসিপেট করাটা সম্ভব হয় এবং তার ফলেই অ্যালুমিনিয়াম থেকে আয়রন 3 তে ইলেকট্রন ট্রান্সফার পসিবল হয়। যদি এই ধরনের ক্লোরো কমপ্লেক্স তৈরি না হতো, তাহলে সেক্ষেত্রে কিন্তু এই অ্যালুমিনিয়াম থেকে আয়রনে ইলেকট্রন ট্রান্সফার সম্ভব হতো না। এই কারণেই আমরা এইখানে 12 নরমাল HCl-টা অ্যাড করেছিলাম। আদারওয়াইজ আয়রনের টাইট্রেশনের জন্য কিন্তু আমাদের এই ধরনের 6 নরমাল অ্যাসিডিটি কিন্তু মেনটেন করতে হয় না। সো আবার আমরা আগের জায়গায় ফিরে আসি। এবার স্যার, হ্যাঁ বল। ওই স্যার বলছি যে ওটা 12 নর্মাল থেকে 6 নর্মাল কেন হচ্ছে একবার বলবেন? 12 নরমাল 25 ml HCl অ্যাড করেছি আর তার সঙ্গে 25 ml আমার আয়রন ম্যাঙ্গানিজ স্টক সলিউশনটা ছিল। তার মানে টোটাল সলিউশনের ভলিউম হচ্ছে 50 ml। তাহলে 25 ml কনসেন্ট্রেট HCl এর ভলিউম যদি ডবল হয়ে যায়, তাহলে স্ট্রেংথটা হাফ হয়ে যাবে। হ্যাঁ স্যার, বুঝেছি। সো তার ফলে আমরা যেটা দেখতে পাচ্ছি, সেই কারণে 6 নরমাল অ্যাসিডিটিটা মেনটেন করতে হচ্ছে এবং অ্যালুমিনিয়াম ফয়েল আয়রনকে আয়রন 3 থেকে আয়রন 2 তে রিডিউস করছে। রিডিউস করার কাজ করার পর তারপরে কাজটা আগের মতোই। এরপর আমরা কেমিক্যাল টাইট্রেশন করতে পারি। তবে তার আগে একটা ছোট্ট জিনিস আছে, সেটা হচ্ছে অ্যালুমিনিয়াম ফয়েলটাকে প্রথম কথা কমপ্লিটলি ডিসইন্টিগ্রেট করতে হবে। তার কারণ অ্যালুমিনিয়াম ফয়েল যদি রয়ে যায় সলিউশনে, তাহলে সেটাও পারম্যাঙ্গানেটের সঙ্গে আমাদের রিঅ্যাক্ট করে ফেলার একটা চান্স থাকবে। তো সে আমাদের এটা কমপ্লিটলি ডিজলভ হয়ে যাওয়া অবধি অপেক্ষা করতে হবে, 1 নম্বর। ওয়ান্স ইট ইজ ডিজলভ কমপ্লিটলি, সঙ্গে সঙ্গে আমাদের দেখো বলা আছে ডাইলুট উইথ ওয়াটার টু অ্যাবাউট 300 ml ইমিডিয়েটলি। কেন ইমিডিয়েটলি? তার কারণ হচ্ছে আমরা জানি যে স্ট্রংলি অ্যাসিডিক মিডিয়ামে, তার কারণ সলিউশন অ্যাসিডিটি হচ্ছে 6 নরমাল, তো স্ট্রংলি অ্যাসিডিক মিডিয়ামে আয়রন 2 সেটার কিন্তু একটা পসিবিলিটি থাকে যে এরিয়াল অক্সিডেশনের ফলে আয়রন 3 তে এগেন অক্সিডাইজড হয়ে যাওয়ার। আয়রন 3 তে যদি সে অক্সিডাইজড আবার হয়ে যায়, তাহলে কিন্তু আমি KNO4 দিয়ে আর সেটাকে টাইট্রেশন করতে পারবো না বা এস্টিমেট করতে পারবো না। সেই জন্য ওয়ান্স দ্য অ্যালুমিনিয়াম ফয়েলের ডিসলিউশন ইজ কমপ্লিট, সঙ্গে সঙ্গে আমরা সেটাকে জল দিয়ে ডাইলুট করে নেব। ডাইলুট করে নিলে যেটা হবে, সলিউশনে অ্যাসিডিটি কমে আসবে। কততে কমে আসবে? সলিউশনের ভলিউম এতক্ষণ ছিল 50 ml 6 নরমাল উইথ রেসপেক্ট টু HCl, সেটাকে আমরা ডাইলুট করছি টু 300 ml। তার মানে আমরা 6 টাইমস ডাইলুট করছি, 50 থেকে 300 হচ্ছে।
তাহলে অবভিয়াসলি যে সলিউশনে অ্যাসিডিটি সেটা 1/6 হয়ে যাবে। তার মানে যেটা এতক্ষণ ছিল 6 নর্মাল উইথ রেসপেক্ট টু কনসোনেন্ট HCl, সেটা এখন হয়ে যাবে 1 নর্মাল উইথ রেসপেক্ট টু কনসোনেন্ট HCl। এবং আমরা এর আগেও দেখেছি যে 2 নর্মাল অ্যাসিডিটিতে আমরা কিন্তু আয়রনের এস্টিমেশন করেছি। সো ওই কন্ডিশনে আয়রন 2 কিন্তু আয়রন 3 তে অক্সিডাইজড হয় না। সো এখানে 1 নর্মাল অ্যাসিডিটিতেও আয়রন 2 আয়রন 3 তে অক্সিডাইজড হবে না, ফলত আমরা ওই কন্ডিশনে সেফলি টাইট্রেশনটা করতে পারবো। তাহলে আমাদের সেই জন্য ইমিডিয়েটলি আমাদের ওটাকে জল দিতে হবে, জল দিলে ভলিউমটা বেড়ে যাবে, অ্যাসিডিটি কমে যাবে এবং আয়রন 2 আর এরিয়াল অক্সিডেশনের ফলে আয়রন 3 তে অক্সিডাইজড হতে পারবে না। এরপরে এটাকে ঠান্ডা করতে দিতে হবে। ঠান্ডা করার পর, কারণ ঠান্ডা না করলে KMnO4 যে মুহূর্তে আমরা গরম সলিউশনে দেবো, KMnO4 একদিকে যেমন আয়রন 2 এর সঙ্গে রিঅ্যাকশন করবে, তেমনি আমরা জানি KMnO4 কিছুটা হাইড্রোলিসিস হয়। সো গরম সলিউশনে হাইড্রোলিসিসের চান্স বাড়বে এবং ফলত KMnO4 হাইড্রোলিসিস হতে শুরু করলে সেই KMnO4টা আমাদের এস্টিমেশনে এরার দেবে। তো তার ফলে আমাদের ঠান্ডা করতে দিতে হবে সলিউশনটাকে। ঠান্ডা হওয়ার পর এর মধ্যে আমরা জিমারম্যান রাইনহার্ট সলিউশন অ্যাড করব। আমরা অলরেডি জিমারম্যান রাইনহার্ট সলিউশনের কথা পড়েছি যে অ্যাসিডিক HCl মিডিয়ামে যখন আমাদের কাজ করতে হয়, যেহেতু KMnO4 ক্লোরাইডকে অক্সিডাইজ করার টেন্ডেন্সি আছে, সেই জন্য আমাদের জিমারম্যান রাইনহার্ট সলিউশন ইউজ করতে হয়। আমি তার কাজটা এখানে ডিটেলসে বললাম না। সো জিমারম্যান রাইনহার্ট সলিউশন ইউজ করে আমরা ওই সলিউশনটাকে টাইট্রেট করবো উইথ পারম্যাঙ্গানেট যতক্ষণ না একটা ফেন্ট পিঙ্ক কালার অরিজিনেট করে। তার কারণ সলিউশনে রয়েছে আয়রন 2, রিডিউসড আয়রন 2, সেটাকে আমরা টাইট্রেশন করছি উইথ পারম্যাঙ্গানেট। পারম্যাঙ্গানেট দিয়ে টাইট্রেশন করলে এন্ড পয়েন্টে যখন আর আয়রন 2 পুরোটাই আয়রন 3 তে অক্সিডাইজড হয়ে গেছে, KMnO4 এ রিঅ্যাক্ট করার মতো আর কেউ পড়ে নেই, তখন সেক্ষেত্রে KMnO4 তার পিঙ্ক কালার দেখাবে এবং আমরা বুঝবো যে ইকুইভ্যালেন্স পয়েন্ট এসে গেছে। সো এইভাবে আমরা আয়রনের এস্টিমেশন করি ইন আয়রন ম্যাঙ্গানিজ মিক্সচার, যেখানে আয়রন প্রেজেন্ট অ্যাজ আয়রন 3। এরপরে আমরা আসবো ম্যাঙ্গানিজের এস্টিমেশন। সেখানে আমরা ইউজ করব ব্রোমেট অক্সিডেশন মেথডটা। সেখানে আমাদের দেখো কি বলা হয়েছে, এখানে আমাদের 25 ml মিক্সচারকে নিতে বলা হয়েছে একটা 250 ml বিকারে। নেওয়ার পর তার মধ্যে 2 ml কনসেন্ট্রেট সালফ্রিক অ্যাসিড, তার মানে 36 নর্মাল সালফ্রিক অ্যাসিড নিয়ে সেটাকে আমাদের 100 ml এ ডাইলুট করতে বলা হয়েছে। তার মানে আমরা যদি 100 ml এ ডাইলুট করি, তার মানে আমাদের যেটা দাঁড়াচ্ছে 2 ml 36 নর্মাল, সেটা আমরা ডাইলুট করছি টোটাল ভলিউম 100 ml। তার মানে আমাদের এই 72/100, তার মানে অ্যাকচুয়ালি সলিউশনের স্ট্রেংথ দাঁড়াবে ওই 1 নর্মালের চেয়ে কিছুটা কম। এইরকম একটা অ্যাসিডিটিতে আমরা কাজটা করব। দিয়ে এর মধ্যে আমাদের KBRO3 সলিউশন অ্যাড করতে হবে এবং সেটাকে জেন্টলি বয়েল করতে হবে ফর 20 মিনিটস আন্ডার ওয়াজ গ্লাস। যেটা কেন? তার কারণ KBRO3 ইজ এন অক্সিডাইজিং এজেন্ট। আমাদের ইকুয়েশনটা উপরে দেওয়া রয়েছে, আমি একটু দেখিয়ে দিই। KBRO3 is a oxidizing agent, এই যে ব্রোমেট অক্সিডেশন। KBRO3 is an oxidizing agent. KBRO3 বা ব্রোমেট অ্যাসিডিক মিডিয়ামে Mn2+ কে অক্সিডাইজ করে MnO2 তৈরি করে, ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড। সো আমাদের উদ্দেশ্য হচ্ছে প্রথমে ওই Mn2+ কে MnO2 তে অক্সিডাইজ করা। তো আমরা এই কাজটাই করছি, হিট করছি টু স্পিড আপ দ্য রিঅ্যাকশন, যাতে তাড়াতাড়ি রিঅ্যাকশনটা কমপ্লিট হয়। এবং 20 মিনিট ধরে জাস্ট জেন্টল ফ্লেমে বয়েল করছি। বয়েল করলে যদি জল কমে যায় তাহলে মাঝে মাঝে জল দিই যাতে অ্যাসিডিটি মেনটেন হয়। দিয়ে আমরা পুরো Mn2+টাকে MnO2 তে কনভার্ট করছি। কনভার্ট করার পর এটাকে আমরা একটা হোয়াটম্যান 42 ফিল্টার পেপারের মধ্যে দিয়ে ফিল্টার করে নিচ্ছি। হোয়াটম্যান 42 ফিল্টার পেপার গুলো একটু দামি ফিল্টার পেপার, পোর সাইজ এদের একটা ফিক্সড, আমাদের নর্মাল যে ফিল্টার পেপার গুলো ইউজ করি তা নয়। এবং এদের পোর সাইজ খুব ছোট হয়। MnO2 যে ফাইন পার্টিকেল গুলো প্রেসিপিটেট পড়ছে সেগুলো হোয়াটম্যান 42 ফিল্টার পেপারের মধ্যে দিয়ে ফিল্টার করলে ওই প্রেসিপিটেট গুলো ফিল্টার পেপারের উপরে আটকে যায়, বাকি যে সলিউশনটা সেটা পাস করে যায়। বাকি সলিউশন বলতে তার মধ্যে কি আছে? আনরিঅ্যাক্টেড KBRO3 আছে, আনরিঅ্যাক্টেড আয়রন 3+ আছে, যেটা আমাদের অরিজিনালি সলিউশনে প্রেজেন্ট ছিল। আচ্ছা, এটা করার কি দরকার? তার কারণ KBRO3 যদি আমাদের সলিউশনে থেকে যায়, দ্যাট ইজ অ্যান অক্সিডাইজিং এজেন্ট, তাহলে আমি পরে যখন টাইট্রেশন করব পারম্যাঙ্গানেটের সঙ্গে তখন সেটা ইন্টারফেয়ার করবে টাইট্রেশন। সেই জন্য KBRO3টাকে বাদ দেওয়া দরকার। সে কারণে আমরা ফিল্টার করে নিচ্ছি। আমাদের শুধু দরকার হচ্ছে MnO2 যেটা প্রেসিপিটেট পড়েছে ম্যাঙ্গানিজ থেকে, আমরা শুধু সেইটাকে ফিল্টার পেপার কালেক্ট করছি। শুধু তাই নয়, ওই যে প্রেসিপিটেটটা আমরা কালেক্ট করলাম তার গায়ে কিছুটা করে ব্রোমেট বা আয়রন 3 সলিউশন সেটা অ্যাডহেয়ার করে থাকতে পারে, লেগে থাকতে পারে। সেই জন্য এটাকে ভালো করে গরম জল দিয়ে আমাদের ওয়াশ করতে হয়। গরম জল দিয়ে ওয়াশ করার কারণ হচ্ছে যে গরম জলে পটাশিয়াম ব্রোমেট ইজ মোর সলেবল দ্যান কোল্ড ওয়াটার। সেই জন্য গরম জল দিয়ে বারে বারে আমরা ওই প্রেসিপিটেটটাকে ওয়াশ করে নিই, ওপর থেকে জল দিয়ে ফিল্টার করে ওপর থেকে ধুয়ে ধুয়ে পুরো
ব্রোমেটটা নিচে আমাদের যে জায়গাটা রয়েছে, যে বিকারটা রয়েছে সেখানে কালেক্টেড হয়। তাহলে এইভাবে আমরা টোটাল যে MnO2টা আমাদের জেনারেট করেছিল সেইটা আমরা কালেক্ট করছি ফিল্টার পেপারের উপরে। ফিল্টার পেপারের উপর কালেক্ট করার পর তারপরে সেই ফিল্টার পেপারের উপরে যে প্রেসিপিটেটটা সেটাকে আমরা একটা 25 ml 4 নরমাল সালফ্রিক অ্যাসিডের মধ্যে আমরা সেটাকে একটা বিকারে নিচ্ছি, মানে পুরো ফিল্টার পেপারটাই আমরা ট্রান্সফার করে দিচ্ছি বিকারের মধ্যে, তার মধ্যে 25 ml 4 নরমাল সালফ্রিক অ্যাসিড অ্যাড করছি, দিয়ে আমরা তার মধ্যে 50 ml পিপেটে করে মোর সল্ট সলিউশন অ্যাড করছি। এটা করার কারণ কি না, মোর সল্ট সলিউশনের মধ্যে রয়েছে আমার আয়রন 2+। দেখতে পাওয়া যায় অ্যাসিডিক মিডিয়ামে মোর সল্ট সলিউশন বা আয়রন 2+ সলিউশনের সঙ্গে MnO2 রিঅ্যাক্ট করে, সেই রিঅ্যাকশনটা আমরা উপরে দিয়েছি। এখানে একটু খেয়াল করে দেখো, MnO2 + 2Fe2 + 4H+, সেখান থেকে Mn2 + 2H2 + Fe3+। তাহলে কি হচ্ছে যে আয়রন MnO2 কিছুটা মোর সল্টের সঙ্গে রিঅ্যাক্ট করছে, আমরা এখানে অ্যাড করেছি 50 ml মোর সল্ট। তাহলে 50 ml মোর সল্টের মধ্যে একটা পার্ট MnO2 এর সঙ্গে রিঅ্যাক্ট করবে, তাহলে বাকি যে মোর সল্টটা সেটা পড়ে থাকবে। এবার মোর সল্ট কতটা পড়ে থাকলো সেটা যদি আমরা পারম্যাঙ্গানেট দিয়ে টাইট্রেট করে বের করে ফেলতে পারি, তাহলে আমরা বলতে পারবো যে কতটা মোর সল্ট MnO2 এর সঙ্গে রিঅ্যাক্ট করেছিল। তাহলে কতটা মোর সল্ট MnO2 এর সঙ্গে রিঅ্যাক্ট করেছিল সেটা যদি আমরা জানি, তাহলে কতটা MnO2 জেনারেট করেছিল সেটাও কিন্তু আমরা বার করে ফেলতে পারবো। তো সেইরকম ভাবে আমরা কিন্তু এখানে এস্টিমেটটা করি। আচ্ছা, এখানে এস্টিমেশনের প্রসিডিওরটা কি না, আমরা দেখতে পাচ্ছি যে এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি যে পারম্যাঙ্গানেটের সঙ্গে আয়রন 2+ এর রিঅ্যাকশন হয়, আবার আয়রন 2+ MnO2 এর সঙ্গে রিঅ্যাক্ট করে। তাহলে এইখান থেকে ইকুইভ্যালেন্স ওয়াইজ আমরা যেটা বলতে পারি যে 1000 ml 1 নরমাল KMnO4 সলিউশন মানে সেটা অ্যাকচুয়ালি 27.47 গ্রাম অফ ম্যাঙ্গানিজ। আচ্ছা, এই 1.01টা তোমাদের পরীক্ষায় ইউজ করার দরকার নেই, 1.01টা একটা এম্পিরিক্যাল ফ্যাক্টর, সেটা জেনারেলি এখানে এই টাইট্রেশনটা একটু এরার আসে, সেই এরারটাকে মিনিমাইজ করার জন্য এটা আরবিট্রারিলি সেট করা হয়েছে। এটা তোমাদের পরীক্ষায় করার দরকার নেই, তোমরা যেটা লিখবে 1000 ml 1 নরমাল KMnO4 মানে 27.47 গ্রাম অফ ম্যাঙ্গানিজ। সো সেইভাবে তাহলে আমাদের কতখানি মোর সল্ট আমাদের এই MnO2 এর সঙ্গে রিঅ্যাক্ট করেছে সেটা যদি আমরা জানতে পারি, তাহলে সেখান থেকে কিন্তু আমরা অ্যামাউন্ট অফ Mn2+ প্রেজেন্ট সেটা আমরা কিন্তু পেয়ে যেতে পারবো। তো সেই জন্য এখানে কিন্তু আমরা এক্সেস মোর সল্ট আমরা অ্যাড করছি, যাতে MnO2 এর সঙ্গে রিঅ্যাক্ট করার পরও কিছুটা আরো ম্যাঙ্গানিজ আরো মোর সল্ট সলিউশন পড়ে থাকে, যেটাকে আমরা KMnO4 দিয়ে টাইট্রেশন করতে পারি। তো এইভাবে আমরা এই এস্টিমেশনটা জেনারেলি করে থাকি। এর ক্ষেত্রে আমাদের যে টাইট্রেশনের যে টেবিলগুলো, সেই টেবিলগুলো তোমাদের দেয়া আছে। ক্যালকুলেশন পার্টটা আমি বই থেকে তুলে এটা তোমাদের দিয়ে দেবো, তোমাদের ক্যালকুলেশনটা বুঝতে একটু সুবিধা হয়। সেখানে দেখে যদি কোনো বুঝতে প্রবলেম হয় তাহলে সেটা তোমরা তখন জিজ্ঞেস করে নেবে। আচ্ছা, এটা হচ্ছে স্ট্যান্ডার্ডাইজেশন অফ মোর সল্ট। এটা আগেও আমরা এটা একটা করেছি, এখানে শুধু পার্থক্যটা হচ্ছে আগের বার আমরা করেছিলাম পারম্যাঙ্গানেট দিয়ে, এখানে আমরা করব ডাইক্রোমেট সলিউশন দিয়ে। এখানে এবার আমরা যেটা স্টার্ট করছি, এতক্ষণ অবধি আমরা পারম্যাঙ্গানোমেট্রিক এস্টিমেশনে রেস্ট্রিক্ট করেছিলাম, এবার আমরা ডাইক্রোমেটোমেট্রিক এস্টিমেশনে যাচ্ছি আস্তে আস্তে। ডাইক্রোমেটোমেট্রিক এস্টিমেশনে প্রথম আমরা যেটা করছি যে মোর সল্টের স্ট্যান্ডার্ডাইজেশন, সেখানে আমরা ডাইক্রোমেট্রিক থেকে স্ট্যান্ডার্ডাইজ করছি। টাইট্রেশনের প্রসিডিওর যেরকম আমরা পারম্যাঙ্গানেটের ক্ষেত্রে করেছিলাম এখানেও আইডেন্টিক্যাল, ক্যালকুলেশনও সেম, শুধু পার্থক্যটা হচ্ছে দুটো জায়গায়। এক, এখানে আমাদের যে টাইট্রেশনটা সেটা পারম্যাঙ্গানেটের ক্ষেত্রে করেছিলাম আমরা 2 নরমাল অ্যাসিডিটিতে, এখানে আমরা করব 1 নরমাল অ্যাসিডিটিতে টাইট্রেশন, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে পারম্যাঙ্গানেটের ক্ষেত্রে সেটা ছিল সেলফ ইন্ডিকেটর, পারম্যাঙ্গানেটের কালার দিয়ে আমরা এন্ড পয়েন্টে কালার দেখতে পাচ্ছিলাম, কিন্তু ডাইক্রোমেট যেহেতু খুব লাইট অরেঞ্জ, ফলত সেটা দিয়ে আমাদের সলিউশনের এন্ড পয়েন্টে কালার চেঞ্জ বোঝা সম্ভব নয়। সেই জন্য আমরা এখানে একটা বাইরে থেকে ইন্ডিকেটর অ্যাড করব, এবং দ্যাট ইজ বিডিএস ইন্ডিকেটর। তোমরা নিশ্চয়ই ইন্ডিকেটরের কথা রেডক্স টাইট্রেশনে অলরেডি পড়েছো। সো একইভাবে আমরা জিনিসটা করব, প্রসিডিওরটা এখানে থিওরিতে লেখা আছে। প্রসিডিওরটা হচ্ছে এখানেও আমরা 25 ml মোর সল্ট সলিউশন নেব, তার সঙ্গে 50 ml নরমাল সালফ্রিক অ্যাসিড দেব, আর এখানে আমরা ফসফরিক অ্যাসিডও ইউজ করতে পারি, সিরাপ ফসফরিক অ্যাসিড বা অ্যামোনিয়াম বাইফ্লোরাইড ইউজ করতে পারি।
যেটা আয়রন 3+ কালারটাকে মাস্ক করবে, এবং তার সঙ্গে 5-6 ড্রপ অফ বেরিয়াম ডাইফিনাইলামিন সালফোনেট বিডিএস ইন্ডিকেটর দিয়ে টাইক্রোমেট দিয়ে টাইট্রেট করব। এখানে টাইট্রেশনের এন্ড পয়েন্টে কালার চেঞ্জ হবে লাইট গ্রিন টু ভায়োলেট, এবং সেই ভায়োলেট কালারটা দেখে আমরা এন্ড পয়েন্ট বুঝতে পারবো। টাইট্রেশনের ক্যালকুলেশন সেম, ওই V1S1 V2S2। ডাইক্রোমেট যেহেতু একটা প্রাইমারি স্ট্যান্ডার্ড, ফলত তার স্ট্রেংথ আমাদের নোন, তার কতটা ভলিউম লেগেছে সেটা আমরা টাইটার ভ্যালু থেকে পেয়ে যাচ্ছি। আর যে মোর সল্ট সলিউশন সেটা কতটা পিপেট আউট করেছি সেটা আমরা জানি, তার ভলিউম আমাদের নোন। তো তিনটে যদি আমাদের জানা থাকে তাহলে মোর সল্টের স্ট্রেংথ কত সেটা আমরা চতুর্থ টার্মটা আমরা V1S1 V2S2 ক্যালকুলেশন থেকে বার করে ফেলতে পারবো। তো সেটা এখানে করাও আছে, তো এখান থেকে তোমরা সেটা বুঝতে পারবে। আচ্ছা, পরের টাইট্রেশনে যাওয়ার আগে, যেটা আমাদের মিক্সচার আয়রন 2 আয়রন 3 মিক্সচার, সেখানে যাওয়ার আগে জিজ্ঞেস করে নি যে এই জায়গায় তোমাদের কোনো প্রবলেম আছে কিনা। যদি প্রবলেম থাকে বোঝার, তাহলে সেটা জিজ্ঞেস করে নাও, না হলে আমরা পরের ডাইক্রোমেট্রিক এস্টিমেশনে যাব। স্যার মোর সল্টে তো Fe2+ থাকছে, তো আমরা কেন ওটাকে আবার Fe2 তে রাখার জন্য অন্য কিছু অ্যাড করতে হচ্ছে? Fe2 তে রাখার জন্য অ্যাড করছি না, আমরা আগের বারও যেটা বলেছিলাম, যখন আমরা KNO4 দিয়ে টাইট্রেশন করেছিলাম তখন সেখানে ফসফরিক অ্যাসিড অ্যাড করেছিলাম। তার কারণে আমরা বলেছিলাম যখন আমরা ডাইক্রোমেট হোক বা পারম্যাঙ্গানেট দিয়ে হোক যখন টাইট্রেশন করব, তখন প্রত্যেক মুহূর্তে আয়রন 2 আয়রন 3 তে অক্সিডাইজড হবে, এবং আয়রন 3 এর কালার হচ্ছে ডিপিওলো। ওই ডিপিওলো সলিউশনের মধ্যে এন্ড পয়েন্টের যে কালার চেঞ্জ সেটা ভালোভাবে বোঝা যাবে না, সেই জন্য ডিপিওলো কালারটাকে কোনোভাবে মাস্ক করতে হবে। সেই কারণে আমরা ফসফরিক অ্যাসিড বা অ্যামোনিয়াম বাইফ্লুরাইড ইউজ করছি, যেটা আয়রন 3+ এর সঙ্গে স্পেসিফিক্যালি কম্বাইন করে FeF60- বা FePO4 এই ধরনের কমপ্লেক্স তৈরি করবে, যেটা কালারলেস। ফলত আয়রন 3+ সলিউশনে জেনারেট করলেও তার জন্য কোনো কালার জেনারেট করবে না, ফলত আমরা এন্ড পয়েন্টে ক্লিয়ার ভিজিবল কালার চেঞ্জ দেখতে পাবো। সেটা বিডিএস এর জন্যই হোক ডাইক্রোমেটের ক্ষেত্রে, বা পারম্যাঙ্গানেটের জন্যই হোক পারম্যাঙ্গানেটিক টাইট্রেশনের ক্ষেত্রে। তাহলে আমাদের স্যার Fe3+টাই তো লাগছে। লাগছে বলতে বুঝলাম না। টাইট্রেশনে স্যার Fe3+টাই তো মানে পার্টিসিপেট করছে। না, আমরা তো আয়রন 2 ডাইক্রোমেট বা পারম্যাঙ্গানেট এরা দুজনেই তো হচ্ছে অক্সিডাইজিং এজেন্ট। একটা আয়রন 2 কে সে অক্সিডাইজ করে আয়রন 3 তে কনভার্ট করবে। আমরা যে ফর্মে যাকে টাইট্রেশন করছি সেটা হচ্ছে আয়রন 2। আয়রন 2 এর সঙ্গে ডাইক্রোমেট বা পারম্যাঙ্গানেট রিঅ্যাক্ট করছে, এটা তো অক্সিডাইজিং এজেন্ট, অক্সিডাইজ করে আয়রন 3 তে কনভার্ট করছে। তো আয়রন 3 এর সঙ্গে আমরা কিন্তু টাইট্রেশনটা করছি না, আয়রন 2 এর সঙ্গে টাইট্রেশন করছি। এবং আয়রন 2 এর সঙ্গে টাইট্রেশন করছে বলেই তো আমরা যখন আয়রন ম্যাঙ্গানিজ মিক্সচার যখন আমরা নিয়ে কাজ করলাম, তখন সেক্ষেত্রে আমরা আয়রন 3 কে প্রথমে রিডিউস করে নিলাম টু আয়রন 2, তারপরে টাইট্রেশনটা করলাম। যদি আয়রন 3 কে করতে পারতাম তাহলে তো আমাদের রিডাকশনের আর দরকার হতো না। আমাদের অ্যাক্টিভ ইনগ্রেডিয়েন্ট তো আয়রন 2, যার সঙ্গে পারম্যাঙ্গানেট বা ডাইক্রোমেট রিঅ্যাকশন করে। ঠিক আছে স্যার। সো আর যখন কোনো প্রশ্ন নেই, সো আমরা এক্ষেত্রে এর পরের টাইট্রেশনে চলে যাই, যেটা হচ্ছে আয়রন 2 আয়রন 3 মিক্সচার ডাইক্রোমেট্রিক্যালি। এখানে আমরা যেটা করব, এখানে আমাদের দুটো জিনিস এস্টিমেট করতে হবে, একবার আয়রন 2 এস্টিমেট করতে হবে, একবার আয়রন 3 এস্টিমেট করতে হবে। প্রসিডিওরটা আগেকার মতোই, মানে প্রিন্সিপালটা দুটো জিনিসের কম্বিনেশন অ্যাকচুয়ালি। আমরা যদি আয়রন 2 আয়রন 3 মিক্সচারকে আমরা যদি ডাইরেক্টলি ডাইক্রোমেট দিয়ে টাইট্রেশন করি, তাহলে তার মধ্যে শুধু আয়রন 2টাই ডাইক্রোমেটের সঙ্গে রিঅ্যাকশনে পার্টিসিপেট করবে, আয়রন 3 করবে না। তাহলে আমরা যদি এই সলিউশনটাকে নিয়ে ফসফরিক অ্যাসিড দিয়ে এবং অ্যাসিডিটি মেনটেন করে, সালফিক অ্যাসিড অ্যাড করে অ্যাসিডিটি মেনটেন করে আমরা যদি ডাইরেক্ট ডাইক্রোমেট দিয়ে টাইট্রেশন করি, তাহলে প্রথমে আমরা যে টাইপটার ভ্যালুটা পাবো দ্যাট ইজ অনলি ডিউ টু আয়রন 2, তার কারণ ডাইক্রোমেটের সঙ্গে রিঅ্যাকশনে পার্টিসিপেট করবে অনলি আয়রন 2, আয়রন 3 পার্টিসিপেট করবে না। তাহলে আমরা প্রথম টাইট্রেশনে যেটা পাবো সেটা হচ্ছে অনলি দ্য অ্যামাউন্ট অফ আয়রন 2 প্রেজেন্ট ইন আওয়ার সলিউশন। এরপরে আমরা যেটা করব সেটা হচ্ছে এই মিক্সচারটাকে নিয়ে সেটাকে আগের মতোই ওই অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে 6 নরমাল অ্যাসিডিটি মেনটেন করে, HCl এর রেসপেক্টে 6 নরমাল অ্যাসিডিটি মেনটেন করে আয়রন 3টাকে আমরা অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে রিডাকশন করব। রিডাকশন করলে আয়রন 3 যতটা ছিল সেটা আয়রন 2 তে কনভার্ট হবে, আর যেটা আয়রন 2 অরিজিনালি প্রেজেন্ট ছিল সেটা আয়রন 2 ফর্মেই থাকবে। তার মানে এবার টোটাল সলিউশনটাই হচ্ছে আয়রন 2 এর সলিউশন। এবার তাহলে আমি যদি এই সলিউশনটাকে ডাইক্রোমেট দিয়ে টাইট্রেট করি,
তাহলে আমি পাবো যে যতটা আয়রন 2 অরিজিনালি ছিল প্লাস যতটা আয়রন 3 থেকে আয়রন 2 রিডিউস হয়ে জেনারেট করেছে সেই টোটাল আয়রন 2 এর অ্যামাউন্টটা। তাহলে এই দুটো টাইট্রেশনের ডিফারেন্সটা, মানে প্রথম টাইট্রেশনে আমি পেয়েছিলাম শুধুমাত্র যে আয়রন 2টা প্রেজেন্ট আছে, সেকেন্ড টাইট্রেশনে আমি পেলাম যে আয়রন 2টা অরিজিনালি প্রেজেন্ট ছিল প্লাস যে আয়রন 2টা আয়রন 3 থেকে অরিজিনেট করেছে। তাহলে এই দুটোর ডিফারেন্স হচ্ছে, এই দুটো টাইট্রেশনের টাইটার ভ্যালু ডিফারেন্স হচ্ছে যতটা আয়রন 3 থেকে আয়রন 2 জেনারেট করেছে সেইটা। তো তাহলে আমরা এইভাবে আয়রন 2 শুধুমাত্র কতটা ছিল এবং শুধুমাত্র আয়রন 3 কতটা ছিল সেটা কিন্তু বার করে ফেলতে পারবো। দেখো আমাদের প্রসিডিওরের ক্ষেত্রে সেটাই বলা হয়েছে। প্রথমে আমরা একটা মিক্সচার নিচ্ছি, সেটাকে 4 নরমাল সালফিউরিক অ্যাসিড অ্যাড করছি 25 ml, 2-3 গ্রাম অ্যামোনিয়াম বাইফ্লোরাইড বা সিরাই ফসফরিক অ্যাসিড দিয়ে বিডিএস দিয়ে টাইট্রেট করছি, এবং এখান থেকে আমরা শুধুমাত্র আয়রন 2 এর অ্যামাউন্টটা পাচ্ছি। আর যখন আয়রন 2 আয়রন 3 টোটালটা বার করতে যাই তখনই করছি 25 ml নিচ্ছি, তার সঙ্গে 25 ml কনসেন্ট্রেট HCl অ্যাড করছি, তাকে অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে রিডাকশন করছি, ডাইলুট করছি, ডাইলুট করার পর তার মধ্যে বিডিএস দিয়ে এবং অ্যামোনিয়াম বাইফ্লোরাইড দিয়ে ডাইক্রোমেট দিয়ে টাইট্রেট করছি। টোটাল যে ভলিউমটা আমরা পেলাম টাইটার ভ্যালু সেটা হচ্ছে ডিউ টু টোটাল Fe2+ এন্ড Fe3+। তাহলে এটাই পেলাম টোটাল Fe2+, টোটাল Fe3+। আগেরটাই পেয়েছিলাম শুধু Fe2+। দুটোর মধ্যে ডিফারেন্স করে নিলে আমরা পাবো only the iron 3+ present in our solution। তাহলে এইভাবে আমরা শুধু আয়রন 2+ এবং শুধু আয়রন 3+ এটা আমরা কিন্তু বার করতে পারবো ইন গ্রামস পার লিটার। তো আমার মনে হয় এটাতেও খুব সমস্যার কথা না, তার কারণ এই দুটো প্রসিডিওরই আমরা আগে অলরেডি দেখে এসেছি কেন করেছি, কি করেছি, কখন কোনটা অ্যাড করেছি, এটসেট্রা এটসেট্রা। এখান থেকে আমরা চলে আসি সেটা হচ্ছে অন্য আরেকটা জিনিস, সেটা হচ্ছে স্ট্যান্ডার্ডাইজেশন অফ থায়োসালফেট সলিউশন। ডাইক্রোমেটিক টাইট্রেশনে আমরা এখনো পর্যন্ত কোনো সেকেন্ডারি স্ট্যান্ডার্ডের নিয়ে আলোচনা করিনি, কিন্তু কোনো টাইট্রেশনে আমাদের থায়োসালফেট অ্যাজ সেকেন্ডারি স্ট্যান্ডার্ড হিসেবে আমাদের কাজে লাগে। তো সেই কারণে আমাদের থায়োসালফেটের এস্টিমেশনটা একটু দরকার। তবে এখানে একটা সমস্যা আছে, সমস্যা হচ্ছে থায়োসালফেট ইজ এ রিডিউসিং এজেন্ট, ডাইক্রোমেট ইজ এন অক্সিডাইজিং এজেন্ট। কিন্তু আনলাইক দ্য আদার প্রসেস, এখানে কিন্তু আমরা ডাইরেক্ট থায়োসালফেটকে ডাইক্রোমেট দিয়ে টাইট্রেশন করতে পারি না, তার কারণ এখানে বেশ কিছু সাইড রিঅ্যাকশন হয়, ফলত এই স্টয়কিওমেট্রি মেনটেন হয় না এবং আমরা ক্যালকুলেট করতে পারি না। সেই কারণে আমাদের এখানে একটুখানি ভিন্ন মেথড নিতে হয়। কি মেথড? ডাইক্রোমেট সলিউশনের মধ্যে আমরা আয়োডাইড সলিউশন অ্যাড করে দিই। আয়োডাইড সলিউশন অ্যাড করলে সিন্স ডাইক্রোমেট ইজ এন অক্সিডাইজিং এজেন্ট, সেটা আয়োডাইডকে অক্সিডাইজ করে আয়োডিন লিবারেট করে। আয়োডিন লিবারেট করলে আয়োডিনের সঙ্গে কিন্তু থায়োসালফেট খুব কুইকলি রিঅ্যাকশনে পার্টিসিপেট করতে পারে। তো সেই যতটা আয়োডিন লিবারেট হলো সেইটাকে আমরা থায়োসালফেট দিয়ে টাইট্রেট করে আমরা কিন্তু অ্যাকচুয়ালি এই জিনিসটা করি। এখানে দেখো নিচে আমাদের একটা ইকুয়েশন দেওয়া আছে 1000 ml নন নরমাল ডাইক্রোমেট, সেটা ইকুইভ্যালেন্ট টু 1000 ml নন নরমাল আয়োডিন, দ্যাট ইজ ইকুইভ্যালেন্ট টু 1000 ml নন নরমাল থায়োসালফেট। তার মানে অ্যাকচুয়ালি যেটা দাঁড়ালো 1000 ml নন নরমাল ডাইক্রোমেট ইকুইভ্যালেন্ট টু 1000 ml নন নরমাল থায়োসালফেট। তো সেই ইকুইভ্যালেন্স থেকে আমরা V1S1 V2S2 থেকে ইজিলি থায়োসালফেটের স্ট্রেংথ ডিটারমাইন করতে পারি। যদিও মাঝে আমাদের একটা ইন্টারমিডিয়েট জিনিসের প্রয়োজন হচ্ছে, দ্যাট ইজ আয়োডাইড, যেখান থেকে আয়োডিন লিবারেট করে তবে এই প্রসেসটা ঘটছে। কিন্তু ইকুইভ্যালেন্সের কারণে দুটোই অ্যাকচুয়ালি 1:1 ফর্মেই তারা রিঅ্যাক্ট করছে। এখন এইখানে কতগুলো ব্যাপার আছে এই টাইট্রেশনে, আমরা প্রসিডিওরটা দেখি, তারপর আমরা কেন কি অ্যাড করছি সেটা আমরা বলবো। এখানে আমরা যেটা করছি 25 ml স্ট্যান্ডার্ড ডাইক্রোমেট সলিউশন নিচ্ছি এন্ড 25 ml 4 নরমাল সালফিউরিক অ্যাসিড অ্যাড করছি, ফলোড বাই 10 ml 10% KI দিয়ে কভার দ্য ফ্লাস্ক উইথ ওয়াচ গ্লাস এন্ড কিপ ইট ইন দ্য ডার্ক ফর 5 মিনিটস। প্রথম হচ্ছে কেন ওয়াচ গ্লাস দিয়ে ঢাকা দিচ্ছি এবং কেন এটাকে 5 মিনিট আমরা অন্ধকারে রাখার কথা বলছি। প্রথমে আমরা আসি 5 মিনিট অন্ধকারে রাখার কথা। 5 মিনিট কেন রাখতে হচ্ছে? তার কারণ দ্য রিঅ্যাকশন বিটুইন dichromate and iodide is very slow, so the liberation of iodine is not instantaneous. তারপরে ইনস্ট্যান্টেনিয়াসলি আমরা যদি থায়োসালফেট দিয়ে টাইট্রেশন করতে শুরু করতাম তাহলে আমরা দেখতাম যে পুরো আয়োডিন যতটা লিবারেট করা উচিত ছিল ততটা তখনও করেনি, ফলত সেই কারণে আমরা কারেক্ট রেজাল্ট পেতাম না। তো রিঅ্যাকশনটা যেহেতু স্লো, তো সেই জন্য রিঅ্যাকশনটাকে কমপ্লিট করার জন্য আমাদের এই 5 মিনিট রাখতে হচ্ছে। অন্ধকারে কেন রাখতে হচ্ছে? অন্ধকারে রাখতে হচ্ছে তার কারণ এই আয়োডাইড থেকে আয়োডিন লিবারেশন সেটা যেমন ডাইক্রোমেট করতে পারে, তেমনি অ্যাজ ওয়েল অ্যাজ ইট ইজ ইনিশিয়েটেড বাই ফটোকেমিক্যাল অক্সিডেশন। তার মানে আলোর প্রেজেন্সেও কিছুটা আয়োডিন অক্সিডাইজড হয়। সেটা যাতে না হয় সেই জন্য আমরা জিনিসটাকে অন্ধকারে রাখছি,
যাতে অন্ধকারে ওই আয়োডিনের লিবারেশনটা আমরা রেস্ট্রিক্ট করতে পারি, যাতে আলো না এসে পড়ে। 3 নম্বর হচ্ছে কভার উইথ এ ওয়াচ গ্লাস। ওয়াচ গ্লাস দিয়ে ঢাকা দিয়ে রাখছি কেন, তার কারণ আয়োডিন ইজ ভেরি ভোলাটাইল। যদি আমরা এই প্র্যাকটিক্যালটা করতে পারতাম তাহলে দেখতাম যখন আমরা গরমকালে এই প্র্যাকটিক্যালটা করি তখন যে কনিক্যাল ফ্লাস্কটা নিয়ে আমরা কাজ করি সেই কনিক্যালের মুখটা পুরো ভায়োলেট হয়ে যায়, তার কারণ আয়োডিন হু করে গরমে লিবারেট করতে থাকে। তো সেই কারণে যাতে সেই আয়োডিনটা বেরিয়ে না যেতে পারে খুব বেশি, সেই কারণে আমরা একটা ওয়াচ গ্লাস দিয়ে চাপ রাখি যাতে ওই আয়োডিনটা কনিক্যাল ফ্লাস্কের মধ্যেই রেস্ট্রিক্টেড হয়ে থাকে। 5 মিনিট রাখার পর যখন টোটাল আয়োডিন ডাইক্রোমেটের ইকুইভ্যালেন্ট অ্যামাউন্ট আয়োডিন লিবারেট করে গেল, যতটা আয়োডিন লিবারেট করা ছিল, তখন সেটাকে আমরা বের করে আনি। বের করে আনার পর তার মধ্যে 150 ml জল অ্যাড করে দিই। জল অ্যাড করি কেন, তার কারণ হচ্ছে এতক্ষণ আমরা ওই রাফলি 25 ml এর সঙ্গে 25 ml মিশিয়েছিলাম, 25 ml অ্যাসিডের সঙ্গে 25 ml ডাইক্রোমেট মিশিয়েছিলাম। সো রাফলি সলিউশনের অ্যাসিডিটি ছিল 2 নরমালের কাছাকাছি। আমি কেআই এর ভলিউমটা নেগলেক্ট করছি। সো রাফলি 2 নরমালের কাছাকাছি অ্যাসিডিটি ছিল, যে অ্যাসিডিটিতে আয়োডিন লিবারেট করছিল। কিন্তু থায়োসালফেট সেটা অ্যাসিডের প্রেজেন্সে ডিকম্পোজ করে যায়। সো এই 2 নরমাল একটা অ্যাসিডিক সলিউশনে আমি যদি থায়োসালফেট অ্যাড করি তাহলে সঙ্গে সঙ্গে থায়োসালফেট ডিকম্পোজ করে কলয়েডাল সালফারের প্রেসিপিটেট পড়বে। তো সেইটাকে প্রিভেন্ট করার জন্য আমাদের যেটা দরকার, সলিউশনে অ্যাসিডিটি খুব কমিয়ে আনা দরকার, যে কারণে আমরা 150 ml জল অ্যাড করছি। তার মানে 50 ml সলিউশনকে আমরা যদি 150 ml এ ডাইলুট করি, তার মানে সলিউশনের যেটা এতক্ষণ অ্যাসিডিটি ছিল 2 নরমাল, দ্যাট রিডিউসেস অলমোস্ট টু 0.6 নরমাল। তাহলে এই 0.6 নরমাল অ্যাসিডিটিতে রিডিউস করলে সেই জায়গায় আমরা যদি থায়োসালফেট অ্যাড করি তাহলে আমরা দেখবো যে থায়োসালফেট আর ডিকম্পোজ করছে না। আদারওয়াইজ এই ধরনের একটা স্ট্রংলি অ্যাসিডিক সলিউশনে যদি থায়োসালফেট অ্যাড করি তাহলে দেখবো থায়োসালফেট সঙ্গে সঙ্গে ডিকম্পোজ করে যাচ্ছে আয়োডিনের সঙ্গে রিঅ্যাকশন করার আগে। সেই জন্য আমাদের এখানে 150 ml জল অ্যাড করতে হয়। 150 ml জল অ্যাড করার পর যে সলিউশনটা আমরা পেলাম সেটাকে আমরা থায়োসালফেট দিয়ে কুইকলি টাইট্রেট করি যতক্ষণ না একটা স্ট্র ইয়েলো কালার আসছে। স্ট্র ইয়েলো কালার আসার পর এর মধ্যে আমরা স্টার্চ সলিউশন অ্যাড করি। স্টার্চ সলিউশন অ্যাড করলে ওই স্ট্র ইয়েলো সলিউশনটা ব্লু হয়ে যায়। তারপর আমরা ড্রপ ওয়াইজ থায়োসালফেট অ্যাড করি যতক্ষণ না সলিউশনের কালারটা ব্লু থেকে কালারলেস হয়। আচ্ছা, এখানেও একটা প্রশ্ন যে আমাদের এই ইয়েলো কালার আসার আগে অবধি, স্ট্র ইয়েলো কালার আসার আগে আমরা কেন আয়োডিনটা এই স্টার্চটা আগেই অ্যাড করে দিলাম না? স্টার্চের কাজই বাকি। এখানে অ্যাকচুয়ালি স্টার্চটা ইজ এ ইন্ডিকেটর। কি ধরনের ইন্ডিকেটর? এটা অ্যাকচুয়ালি আমাদের স্টার্চের দুটো পার্ট, একটা অ্যামাইলোজ একটা অ্যামাইলোপেকটিন। দেখতে পাওয়া যায় এই অ্যামাইলোজ পার্টটা আয়োডিনের সঙ্গে রিঅ্যাক্ট করে একটা ব্লু কালার কমপ্লেক্স দেয়। যদি আমরা থায়োসালফেট অ্যাড করি তাহলে অ্যামাইলোজের সঙ্গে আয়োডিনের কমপ্লেক্সটা ভেঙে যায় এবং আয়োডিনটা পুরোপুরি কনজিউম হয়ে যায় বাই থায়োসালফেট বা রিঅ্যাক্ট করে যায় উইথ থায়োসালফেট। ফলত অ্যামাইলোজ পার্টটা আবার ফ্রি হয়ে যায় এবং তার ওই কালারলেস ফর্মটা আবার চলে আসে। তাহলে ব্লু থেকে কালারলেস এইটা দেখে আমরা এন্ড পয়েন্টটা বুঝতে পারি। এখন তাহলে প্রশ্ন হচ্ছে থায়োসালফেট যখন টাইট্রেশন করছি তখন তাহলে প্রথমেই আমরা এই ইন্ডিকেটর হিসেবে স্টার্চটা কেন অ্যাড করে দিলাম না, কেন এই স্ট্র ইয়েলো কালার হওয়া অবধি অপেক্ষা করতে হবে? তার কারণ হিসেবে আমরা যেটা বলি যে যখন আয়োডিনের কনসেন্ট্রেশন ইজ ভেরি হাই, মানে যখন আমি টাইট্রেশন শুরু করছি, যখন টোটাল আয়োডিনটা প্রেজেন্ট থায়োসালফেটের সঙ্গে একটু রিঅ্যাক্ট করেনি, সেই কন্ডিশনে যদি আমি স্টার্চ অ্যাড করতাম তাহলে স্টার্চের সঙ্গে আয়োডিন ইরিভার্সিবলি একটা অ্যামাইলোজ আয়োডিন কমপ্লেক্স তৈরি করত এবং ইরিভার্সিবলি এই কমপ্লেক্সটা তৈরি হওয়ার ফলে এই সলিউশনের মধ্যে থায়োসালফেট অ্যাড করলেও অ্যামাইলোজের সঙ্গে যে আয়োডিনটা ইরিভার্সিবলি বাইন্ড করে আছে সেই আয়োডিনটা কিন্তু থায়োসালফেটের সঙ্গে রিঅ্যাক্ট করতে পারত না। ফলত সেই আয়োডিনটুকুনি আমরা কখনোই এস্টিমেট করতে পারতাম না এবং তার মানে যেটুকুনি আয়োডিন আমাদের লিবারেট হয়েছে বলে আমরা ভাবছি অ্যাকচুয়ালি তার চেয়ে বেশি আয়োডিন লিবারেট হয়েছে, কিন্তু আমরা তার মধ্যে কিছুটা পার্টকে এস্টিমেট করতে পারলাম না যেহেতু সেটা ইরিভার্সিবল কমপ্লেক্স তৈরি করেছে উইথ স্টার্চ। তাহলে আমরা সেই জন্য কি করছি, আমরা সেই জন্য স্ট্র ইয়েলো কালার হওয়া অবধি অপেক্ষা করছি। স্ট্র ইয়েলো কালার হওয়া মানে কি? স্ট্র ইয়েলো কালার মানে হচ্ছে আয়োডিনের অ্যাকুয়াস সলিউশন, মানে যদি ডাইলুট সলিউশন হয় তাহলে তার কালার হচ্ছে স্ট্র ইয়েলো। আয়োডিনের কনসেন্ট্রেশন যখন খুব কম ইন অ্যাকুয়াস সলিউশন তখন তার কালার হচ্ছে স্ট্র ইয়েলো। তার মানে আয়োডিন যখন অনেকটা কনজিউম হয়ে গেছে, প্রথমে ইনিশিয়ালি যখন আয়োডিন কনসেন্ট্রেশন প্রচুর বেশি তখন আমরা যদি টাইট্রেশন করি তাহলে দেখবো তার কালার হচ্ছে একটা ডিপ ব্রাউন কালার। থায়োসালফেট অ্যাড করছি, আয়োডিন আয়োডাইডে কনভার্ট হচ্ছে, ক্রমশ আয়োডিনের কনসেন্ট্রেশন কমছে এবং সলিউশনের কালার হালকা হচ্ছে, সলিউশন বিকাম স্ট্র ইয়েলো। সো এই স্ট্র ইয়েলো কালারটা যখন অ্যাপিয়ার করলো তার মানে তখন আয়োডিন কনসেন্ট্রেশন সলিউশনে খুব কম।
এই কন্ডিশনে যদি আমরা স্টার্চ অ্যাড করি তাহলে স্টার্চের সঙ্গে আয়োডিনের যে কমপ্লেক্সটা তৈরি হবে সেটা তৈরি হবে রিভার্সিবল কমপ্লেক্স, নট ইরিভার্সিবল কমপ্লেক্স। ফলত এই সলিউশনের মধ্যে যখন আমরা থায়োসালফেট অ্যাড করব তখন দেখব যে যেহেতু একটা রিভার্সিবিলিটি মেনটেন হচ্ছে, ফলত আয়োডিনটা ওই স্টার্চের সঙ্গে কমপ্লেক্সটা ভেঙে বেরিয়ে আসবে, ওর সঙ্গে ইরিভার্সিবলি অ্যাটাচড হয়ে থাকবে না। ফলত সেই আয়োডিনটাকেও আমরা এস্টিমেট করতে পারবো এবং সেখান থেকে আমরা বলতে পারবো যে টোটাল কতটা আয়োডিন লিবারেট করেছিল বা ডাইক্রোমেটের রেসপেক্টে থায়োসালফেটের স্ট্রেংথ কতটা দাঁড়ালো। সেই জন্য আমরা এন্ড পয়েন্টটা কাছাকাছি যখন আয়োডিনের কনসেন্ট্রেশন কমে এসছে সেই জায়গায় স্টার্চ অ্যাড করি, শেষে স্টার্চ অ্যাড করি, এই ইনিশিয়াল ফেজে স্টার্চ অ্যাড করি না। অনেক সময় কিন্তু আমাদের এইটা থিওরির মধ্যেও লিখতে দেয়। থিওরিতে আমরা যেটা বললাম যে 4-5টা পয়েন্ট অনেক সময় উল্লেখ করে বলে যে এই পয়েন্টগুলো কভার করে থিওরি লেখো, সেখানে কিন্তু অনেক সময় এই পয়েন্টটা দেয় যে কেন আমরা স্টার্চ ইনিশিয়াল ফেজে অ্যাড করি না, কেন আমরা টাইট্রেশনের শেষের দিকে অ্যাড করি। আচ্ছা, সো এরপরে এখানের এই টেবিলগুলো দেখানো আছে, ক্যালকুলেশন পার্টটা আমি আবার দিয়ে দেবো। এরপর হচ্ছে আয়রন কপার মিক্সচার বাই ডাইক্রোমেটোমেট্রি। আয়রন কপার মিক্সচারের ক্ষেত্রে যেটা করা হচ্ছে, আয়রন পার্টটা একই রকম, আয়রন পার্টটা আগে একটু বলে নিই। সেটা হচ্ছে এখানে আয়রনকে প্রথমে আগে একটু প্রেসিপিটেট করতে হবে। প্রেসিপিটেট কেন করতে হবে? তার কারণ কপারের প্রেজেন্সে যদি আমরা আয়রনকে করতে যাই তাহলে কপারের সঙ্গেও এই ডাইক্রোমেটের সাইড রিয়াকশন হতে পারে। সো বা রাদার ডাইক্রোমেটের সঙ্গে সাইড রিয়াকশন নয়, আমরা আয়রনকে তো রিডিউস করবো উইথ অ্যালুমিনিয়াম ফয়েল, তার কারণ আয়রন 3 ফর্মে আমরা তো এস্টিমেট করতে পারি না, আয়রন 2 করতে হবে। সো যখন আমরা অ্যালুমিনিয়াম ফয়েল রিডাকশন করবো তখন কপারের সঙ্গে সাইড রিয়াকশন হতে পারে, সেখানে কপার থেকে পুরোপুরি ফ্রি করতে হবে। ফ্রি করার জন্য আমাদের উপায় কি না, উপায় হচ্ছে যে আয়রনকে প্রথমে আমরা ফেরিক হাইড্রক্সাইড ফর্মে প্রেসিডেট করে নেবো, অ্যামোনিয়া দিলেই ফেরিক হাইড্রক্সাইড ফর্মে প্রেসিডেট পড়ে যাবে। তারপরে সেটাকে একটা ফিল্টার পেপারের মধ্যে দিয়ে হোয়াটম্যান 41 ফিল্টার পেপারের মধ্যে দিয়ে ফিল্টার করে নেবো। ফিল্টার করে নিলে পুরো লিকুইডটা, যেটা কপার তো সলিউশনে রয়েছে, অ্যামোনিয়া দিলেও কপার কিউপ্রামিন কমপ্লেক্স তৈরি করে, প্রেসিডেট পড়ে না, ফলত সেটা সলিউশনের মধ্যে দিয়ে পাস করে যাবে, কিন্তু ফিল্টার পেপারের উপরে ফেরিক হাইড্রক্সাইডের প্রেসিডেটটা পড়ে থাকবে। তো সেটাকে বারবার ওয়াশ করে নিয়ে কপার ফ্রি ফেরিক হাইড্রক্সাইডটাকে আমরা ফিল্টার পেপারের উপর কালেক্ট করব। এবার সেটাকে 6 নরমাল HCl এ ডিসলভ করে আয়রন 3টাকে সলিউশনে নিয়ে আসবো এবং অ্যালুমিনিয়াম ফয়েল রিডাকশন করবো, যেটা আমরা আগে করেছিলাম। রিডাকশন করার পর যখন সেটা আয়রন 2 তে কনভার্ট হয়ে গেল, তাকে জল দিয়ে ডাইলিউট করে এবং তার মধ্যে আমরা বিডিএস ইন্ডিকেটর এবং অ্যামোনিয়াম বাইফ্লোরাইড দিয়ে টাইট্রেশন। সো এইভাবে আমরা জিনিসটা করে থাকি। আচ্ছা, সো আয়রনের পার্টের আলোচনাটা প্রায় একই রকম, ইকুইভ্যালেন্সের রিঅ্যাকশন দেয়া আছে। 1000 ml 1 নরমাল ডাইক্রোমেট মানে 55.847 গ্রাম আয়রন। সো যত টাইটার ভ্যালু আমাদের ডাইক্রোমেটের আসবে, আর ডাইক্রোমেটের স্ট্রেংথ যেহেতু প্রাইমারি স্ট্যান্ডার্ড, ফলত সেটা আমাদের নোন। তো সেখান থেকে আমরা কিন্তু আয়রনের অ্যামাউন্ট কত সেটা বার করে ফেলতে পারবো। কিন্তু আবারও মনে করিয়ে দিই, যেটা বেরোবে সেটা হচ্ছে 25 ml এ কতটা আয়রন আছে, 1000 ml গ্রাম পার লিটারে যদি বার করতে হয় তাহলে তাই কিন্তু 40 দিয়ে গুণ করে বার করতে হবে। এখানে একটা জিনিস শুধু বলে দিই, ডাইক্রোমেটের ক্ষেত্রে তার কিন্তু 250 ml N/20 সলিউশন তৈরি করতে আমাদের লাগে 0.6129 গ্রাম ডাইক্রোমেট। এটা তোমরা ডাইক্রোমেটের ইকুইভ্যালেন্স ওয়েট থেকে তোমরা এটা পেয়ে যাবে। সো সেখান থেকে তোমরা দেখবে N/20 সলিউশন তৈরি করতে 0.6129 গ্রাম লাগে। সো আমরা যতটা ওজন নিয়েছি সেটা যদি W গ্রাম হয় তাহলে আমরা এই W/0.6129 into N/20 এটা করে আমরা কিন্তু ডাইক্রোমেটের স্ট্রেংথ দিতে পারবো। তো ডাইক্রোমেটের স্ট্রেংথ আমাদের যেহেতু জানা, আয়রন টাইট সলিউশনকে টাইট্রেট করতে যেহেতু আমাদের কতটা ভলিউম লেগেছে সেটা যেহেতু আমাদের জানা, সো তার ফলে এবং কতটা আয়রন সলিউশন আমরা নিয়েছিলাম সেটা যেহেতু আমাদের জানা, তো তার ফলে সেখান থেকে আমরা কিন্তু আমরা ইজিলি কতটা আয়রন আমাদের প্রেজেন্ট ছিল সেটা কিন্তু আমরা বার করে ফেলতে পারবো। চলে আসি কপারের ক্ষেত্রে। কপারের কাজটা একটু ডিফারেন্ট, সেই জন্য সেটা আমরা আলাদা করে একটু উল্লেখ করতে হবে এখানে। এটা হচ্ছে আয়রন কপার মিক্সচারে যখন আমি কপারকে এস্টিমেট করব তখন আমরা সেক্ষেত্রে ওই আয়োডাইডের হেল্প নেব। আয়রন এবং কপার দুজনেই আয়োডাইডকে অক্সিডাইজ করে আয়োডিন লিবারেট করতে পারে। সো কিন্তু আয়রন এবং কপারের দুজনের যদি আমি পাই তাহলে সেক্ষেত্রে আমরা তো অ্যামাউন্ট একটা স্পেসিফিক্যালি অ্যামাউন্ট ডিটারমাইন করতে পারবো না। সেই জন্য আমরা যেটা করি, এই মিক্সচারের মধ্যে প্রথমে ফ্লোরাইড অ্যাড করে দিই, অ্যামোনিয়াম বাইফ্লোরাইড।
অ্যামোনিয়াম বাইফ্লোরাইড অ্যাড করলে আমরা দেখতে পাই যে আয়রন 3+ সেটা FeF6 3- কমপ্লেক্স তৈরি করে, কিন্তু কপার এই ধরনের কোনো ফ্লোরো কমপ্লেক্স তৈরি করে না। এবং আয়রন FeF6 3- কমপ্লেক্স তৈরি করলে তার পক্ষে আর আয়োডাইডকে অক্সিডাইজ করে আয়োডিন লিবারেট করার ক্ষমতা থাকে না। কিন্তু কপার সে যেহেতু ফ্লোরাইডের সঙ্গে রিয়াক্ট করছে না, সে কিন্তু আয়োডাইডের সঙ্গে রিয়াক্ট করে আয়োডিন লিবারেট করতে পারে। দেখো আমরা এখানে নিচে আয়োডাইডের সঙ্গে রিয়াকশন দিয়েছি 2Cu2+ 4I- সেখান থেকে Cu2I2 প্লাস আয়োডিন। সো কপার 2+ তার ইকুইভ্যালেন্ট অ্যামাউন্ট আয়োডিন লিবারেট করছে। এই যে আয়োডিনটা লিবারেট হলো, এটাকে আমরা থায়োসালফেট দিয়ে টাইট্রেশন করে নিই, তাহলে কতটা আয়োডিন লিবারেট হয়েছিল সেটা আমরা পেয়ে যাব। এবং কতটা আয়োডিন লিবারেট হয়েছিল সেটা যদি আমরা পেয়ে যাই, তাহলে কতটা কপার 2+ আমাদের সলিউশনে ছিল সেটা আমরা পেয়ে যাব। এখানে আমরা একটা ইকুইভ্যালেন্স অ্যামাউন্ট সেট করার চেষ্টা করেছি যে দুটো কপার 2+ থেকে 1 মোল আয়োডিন লিবারেট করছে, আবার 1 মোল আয়োডিন 2 মোল থায়োসালফেটের সঙ্গে রিয়েক্ট করছে। তার মানে 2 কপার 2+ ইকুইভ্যালেন্ট টু 2 থায়োসালফেট, তাহলে থায়োসালফেট ইকুইভ্যালেন্ট টু কপার 2+। তাহলে সেখান থেকে আমরা যদি ইকুইভ্যালেন্সের রেশিওতে আসি, তাহলে আমরা বলতে পারি 1000 ml নন-নর্মাল থায়োসালফেট সলিউশন ইজ ইকুয়াল টু 63.546 গ্রাম কপার। তাহলে থায়োসালফেটের স্ট্রেংথ ডাইক্রোমেটের এগেইনস্টে স্ট্যান্ডার্ডাইজ করে আমরা থায়োসালফেটের স্ট্রেংথ বার করে ফেলতে পারবো। কতখানি থায়োসালফেট ওই কপার সলিউশনটাকে টাইট্রেট করার জন্য আমাদের লাগছে সেটা আমরা পেয়ে যাব। তো তাহলে সেখান থেকে আমরা কতখানি কপার আমাদের সলিউশনে ছিল সেটাও কিন্তু আমরা ডিটারমাইন করে ফেলতে পারবো। আচ্ছা, এখানে প্রসিডিওরটা আমরা একটু দেখে নিই কপারের এস্টিমেশনের ক্ষেত্রে। না 25 ml আমরা পিপেট আউট করছি 250 ml কনিক্যাল ফ্লাস্কে, সেখানে আমরা 25 ml জল অ্যাড করছি এবং 1:1 অ্যামোনিয়া দিয়ে আমরা নিউট্রালাইজ করছি। 1:1 অ্যামোনিয়া দিয়ে নিউট্রালাইজ করার কারণ হচ্ছে যে আমাদের সলিউশনটা যদি স্ট্রংলি অ্যাসিডিক কোনো কারণে থেকে যায়, তাহলে সেক্ষেত্রে ওই একটা যে কন্ডিশনে আমাদের আর কি আয়োডিন লিবারেট হয় কপারের সঙ্গে রিয়াকশন, সেই কন্ডিশনটা প্রপারলি মেনটেন হবে। তার জন্য একটা নির্দিষ্ট পিএইচ মেনটেন করতে হয়, সেই পিএইচ মেনটেন করাটা এসেনশিয়াল। আমরা কি করছি যে জাস্ট যখন অ্যামোনিয়াকাল হচ্ছে সেই জায়গায় তার মধ্যে 2 গ্রাম অ্যামোনিয়াম বাইফ্লোরাইড অ্যাড করছি। এই অ্যামোনিয়াম বাইফ্লোরাইডের কাজ দুটো, একদিকে আমরা যেমন বললাম যে সেটা আয়রন 3+ এর সঙ্গে কমপ্লেক্স করে FeF6 3- ফর্ম করে, যেটা আয়োডাইড থেকে আয়োডিন লিবারেট করতে পারে না। অ্যাজ ওয়েল অ্যাজ অ্যামোনিয়াম বাইফ্লোরাইডের আরেকটা কাজ আছে। অ্যামোনিয়াম বাইফ্লোরাইড আমরা জানি দিস ইজ এ সল্ট অফ উইক অ্যাসিড এন্ড উইক বেস, সো দিস ইটসেলফ অ্যাক্ট অ্যাজ এ বাফার। এবং এই বাফার ওই কপার এর সঙ্গে আয়োডিনের রিয়াকশন, আয়োডাইডের রিয়াকশন আমরা যে দেখছি আয়োডিন লিবারেট করছে, সেটা যেটা নির্দিষ্ট পিএইচ হয়, সেই যে পিএইচে এই লিবারেশনটা হয় প্রপারলি, সেই পিএইচটা মেনটেন করতে পারে। সেই জন্য আমরা এখানে অ্যামোনিয়াম বাইফ্লোরাইড অ্যাড করছি। অ্যাড করার পর আমরা যেটা করছি সেখানে তার মধ্যে 10 ml 20% কেআই সলিউশন অ্যাড করছি, করলে এখানে আয়োডিন লিবারেট করছি। এখানে একটু খেয়াল রাখতে হবে, এখানে কিন্তু আমাদের অন্ধকারে রাখার কোনো ব্যাপার নেই, যেটা আমরা ডাইক্রোমেটের সঙ্গে আয়োডাইডের রিয়াকশনের ক্ষেত্রে দেখেছিলাম। কেন এখানে অন্ধকারে রাখতে হচ্ছে, অনেক সময় এই প্রশ্ন জিজ্ঞেস করে কেন এখানে অন্ধকারে রাখতে হচ্ছে না ডাইক্রোমেটের ক্ষেত্রে অন্ধকারে রাখতে হচ্ছে। ডাইক্রোমেটের ক্ষেত্রে আমরা বলেছিলাম দ্যাট রিয়াকশন ইজ স্লো। এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে কপারের সঙ্গে যখন আয়োডিনের রিয়াকশন হচ্ছে, তখন কিউপ্রাস আয়োডাইড তৈরি হচ্ছে আর আয়োডিন তৈরি হচ্ছে। এই কিউপ্রাস আয়োডাইড ইজ ইনসলুবল, ওয়াটার ইনসলুবল, এটা সাদা একটা প্রেসিপিটেট পড়ে যায়, এবং যেহেতু প্রেসিপিটেট পড়ছে সলিউশন থেকে সেপারেট আউট হয়ে যাচ্ছে, ফলত এই রিয়াকশনটা ভেরি কুইকলি ফরওয়ার্ড ডাইরেকশনে প্রসিড করে। এবং ফরওয়ার্ড ডাইরেকশনে যেহেতু প্রসিড করে, তার ফলে আমরা দেখতে পাই যে এই রিয়াকশনটা ইনস্ট্যান্টেনিয়াসলি কমপ্লিট হয়ে যায় এবং টোটাল আয়োডিনটা ইনস্ট্যান্টেনিয়াসলি একটা স্টেপেই লিবারেট করে যায়। সেই কারণে এখানে কিন্তু আমাদের অন্ধকারে রাখার প্রয়োজন হয় না, যেহেতু প্রসেসটা ইনস্ট্যান্টেনিয়াস। যে আয়োডিনটা লিবারেট করলো সেটা অনেক সময় আমরা যে আয়োডিনটা লিবারেট করলো সেটাকে আমরা থায়োসালফেট এগেইনস্টে টাইট্রেশন করে আমরা অ্যামাউন্ট অফ কপার কত সেটা কিন্তু বের করে ফেলতে পারি। এবং এই জায়গাটা একটু খেয়াল রাখে এই কারণেই, এবারের পরীক্ষার ক্ষেত্রে সেটা অ্যাপ্লিকেবল না, কিন্তু যখন আমরা পরীক্ষা নিতে যাই ফিজিক্যালি, তখন আমরা অনেক সময় দেখি অনেক ছেলে মেয়ে এটা করছে, যে এই কপার সলিউশনের মধ্যে আয়োডাইড অ্যাড করে, হয়তো অন্য একটা ঘরে পরীক্ষা হচ্ছে, আমরা অন্য কোনো একটা জায়গায় টিচার সঙ্গে বসে আছি, সেখানে সে দৌড়ে দৌড়ে এসে বলছে স্যার আয়োডিন কি কমপ্লিট লিবারেট হয়ে গেছে, এবার কি আমি টাইট্রেশন শুরু করবো। এই টাইট্রেশন কিন্তু ইমিডিয়েটলি স্টার্ট করতে হয়, তার কারণ আয়োডিন ইজ ভেরি ভোলাটাইল, এবং ফলত যদি আমরা সেখানে সময় নষ্ট করি, তাহলে কিছুটা আয়োডিন কিন্তু ওই ভোলাটাইল হয়ে গিয়ে নষ্ট হয়ে যাবে, এবং ফলত আমরা কিন্তু যে রেজাল্টটা পাবো সেটা কিন্তু ভুল পাবো। তো এইটা কিন্তু সেই জন্য আমাদের এই টাইট্রেশনের ক্ষেত্রে বারে বারেই মনে রাখতে হয়, এখানে কিন্তু ইনস্ট্যান্টেনিয়াসলি টাইট্রেশন শুরু করতে হয়।
অনেক সময় একটা থিওরিতে প্রশ্ন দেয় যে ডাইক্রোমেটের ক্ষেত্রে যখন ডাইক্রোমেটে আমরা আয়োডিন অ্যাড করে সেটাকে থায়োসালফেট দিয়ে টাইট্রেশন করছি, তখন আমাদের 5 মিনিট অন্ধকারে রাখতে হচ্ছে। কিন্তু কপারের সঙ্গে যখন আমরা রিয়াকশনটা করছি, তখন কিন্তু সেক্ষেত্রে আমাদের অন্ধকারে রাখতে হচ্ছে না, ইনস্ট্যান্টেনিয়াসলি আমরা টাইট্রেশনটা করতে পারছি। এক্ষেত্রে আমি ক্যালকুলেশন পার্টটা যেটা, সেটা আমি কিন্তু জেরক্সটা একটা ইয়ে দিয়ে দেবো, ছবি তুলে। আচ্ছা, এখানে জিজ্ঞেস করে নি যে এখানে কোনো জিজ্ঞাসা থাকলে সেটা জিজ্ঞেস করে না এই স্টেজে, না হলে আমরা আমাদের যে লাস্ট প্র্যাকটিক্যাল সেটা আমরা মুভ করব। এখানে কারোর কোনো জিজ্ঞাসা আছে? স্যার NH4 HF2 এর ফাংশন গুলো একবার বলবেন? দুটো ফাংশন, একটা হচ্ছে অ্যামোনিয়াম বাইফ্লোরাইড, আমাদের এখানে মিক্সচারে দুটো রয়েছে, আয়রন 3 এবং কপার 2, দুজনেই আয়োডাইডকে অক্সিডাইজ করে আয়োডিন লিবারেট করতে পারে। আয়রন 3 যাতে আয়োডাইডকে লিবারেট করে আয়োডিন লিবারেট না করতে পারে, সেই আয়রন 3+ কে কোনোভাবে মাস করা দরকার। অ্যামোনিয়াম ফ্লোরাইড দিয়ে, বাইফ্লোরাইড দিয়ে আমরা আয়রন 3 কে FeF6 3- এ কনভার্ট করছি, যেটা আর আয়োডাইড থেকে আয়োডিন লিবারেট করতে পারছে না। এইভাবে আমরা আয়রন 3+ কে মাস করছি, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে যে কপারের সঙ্গে আয়োডিনের যে রিয়াকশন, সেটা একটা নির্দিষ্ট pH এ হয়। অ্যামোনিয়াম বাইফ্লোরাইড অ্যাকচুয়ালি সেই বাফার হিসেবে অ্যাক্ট করে সেই পিএইচটাকে মেনটেন করে। ওকে স্যার। লাস্ট আমাদের যেটা প্র্যাকটিক্যাল আমাদের সিলেবাস আছে, দ্যাট ইজ আয়রন ক্রোমিয়াম ইন মিক্সচার ডাইক্রোমেটোমেট্রিক্যালি। এখানেও কিন্তু আয়রন পার্টটা সেম, আয়রনের জিনিসটা একই রকম। তাকে আমরা আয়রন ক্রোমিয়াম মিক্সচার থেকে হাইড্রোক্সাইড হিসেবে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড দিয়ে প্রেসিপিটেট ফেলবো। প্রেসিপিটেট ফেলার পর তারপরে তাকে ফিল্টার করব, ফিল্টার করে তাকে HCl এ ডিসলভ করব, অ্যালুমিনিয়াম ফয়েল রিডাকশন করব, ডাইক্রোমেট দিয়ে টাইট্রেশন করব ইউজিং BDS ইন্ডিকেটর। সেটা একই রকম। আমরা শুধুমাত্র আলোচনা করব ক্রোমিয়ামের অক্সিডেশনটা, সেটা একটু ট্রিকি। ক্রোমিয়ামের ক্ষেত্রে যেটা করা হয়, এক্ষেত্রে ক্রোমিয়াম 3+ কে ডাইরেক্টলি টাইট্রেট করা আমাদের কোনো উপায় নেই। তো আমরা কি করব, ক্রোমিয়ামকে আমাদের ডাইক্রোমেটে অক্সিডাইজ করতে হবে। ডাইক্রোমেটে অক্সিডাইজ করার জন্য কি দরকার, অ্যামোনিয়াম পারক্সো ডাইসালফেট। কিরকম জিনিস না, আমরা যদি একটু ছবিটা আঁকি তাহলে বোধহয় আমাদের সুবিধা হবে। আমরা আমি 1 মিনিট দাও, আমি একটুখানি এটা একটা ছবি দেখি যদি পাওয়া যায় পারক্সো ডাইসালফেটের। 1 মিনিট। Let us take this example. এটা হচ্ছে পারক্সি ডাইসালফেট, রাইট? আচ্ছা, সো এখানে দেখো সালফেট, দুটো সালফেট রয়েছে। এটা একটা সালফেট, বাঁদিকে একটা সালফেট SO4, ডান দিকে একটা সালফেট। আর সালফেটের একটা করে অক্সিজেন, মাঝখানের যেটা বন্ড, সেইটা দিয়ে অক্সিজেন অক্সিজেন একটা বন্ড রয়েছে। অ্যাকচুয়ালি এটাই হচ্ছে পারক্সো লিঙ্কেজ। এটা যে অক্সিজেন অক্সিজেন বন্ড, দিস ইজ দ্য পারক্সো লিঙ্কেজ। এবং এই পারক্সো লিঙ্কেজের কারণে আমরা যেটা দেখতে পাচ্ছি যে এটা হচ্ছে একটা অক্সিডাইজিং এজেন্ট। তার কারণ এটা ভাঙলে দুটো অক্সিজেন লিবারেট করবে, সরি এটা এই অক্সিজেন নিতে, মানে ইলেকট্রন নিতে পারবে। তার কারণ এই দুটো ভাঙলে এদের প্রত্যেকেরই একটা করে এক্সট্রা ইলেকট্রন দরকার O2- এ কনভার্ট হওয়ার জন্য বা মাইনাসে কনভার্ট হওয়ার জন্য। তার কারণ এই দুটো অক্সিজেনই অন্য একটা অক্সিজেনের সঙ্গে একটা করে ইলেকট্রন শেয়ার করে আছে, দুজনের একটা কমন ইলেকট্রন ডেনসিটি আছে। তো যখন এই বন্ডটা ভাঙবে তখন তো আমি যদি হোমোনালিটিক ক্লিভেজের কথা ভাবি, তাহলে দুজনেই ও ডট হবে।
ও মাইনাস হওয়ার জন্য দুজনেই একটা করে ইলেকট্রন নেবে, তার মানে টোটাল দুটো ইলেকট্রন নেবে দিয়ে SO4 2 মাইনাস ফর্ম করবে। সো তার ফলে আমরা যেটা দেখতে পাচ্ছি যে এইটা হচ্ছে একটা অক্সিডাইজিং এজেন্ট, অন্যের থেকে ইলেকট্রন নেয় এবং অন্যকে অক্সিডাইজ করে নিজে রিডিউসড হয়, দিয়ে সালফেটে কনভার্ট হয়। আবার আমরা আমাদের আগের জায়গায় ফিরে যাই। সো তার ফলে এই পারক্সি ডাইসালফেট ইজ এন অক্সিডাইজিং এজেন্ট, H2O8 2 মাইনাস, দিস ইজ এন অক্সিডাইজিং এজেন্ট। সো আমরা যেটা দেখতে পাই যে এখানে পারক্সি ডাইসালফেট দিয়ে ক্রোমিয়াম 3+ কে ডাইক্রোমেটে অক্সিডাইজ করা হয়। তবে এখানে আমাদের স্লাইট একটা স্মল অ্যামাউন্ট অফ সিলভার নাইট্রেট লাগে। এই সিলভার নাইট্রেট অ্যাকচুয়ালি অ্যাক্টস অ্যাজ এন ক্যাটালিস্ট, এটা এই রিঅ্যাকশনটাকে ক্যাটালাইজ করে। এখানে আমরা প্রসিডিওরটা কিভাবে করছি আমরা একটু প্রসিডিওরটা দেখি। সেটা হচ্ছে আমরা 25 ml অ্যালিকোট নিচ্ছি স্টক সলিউশনে, যার মধ্যে আয়রন ক্রোমিয়াম দুটোই রয়েছে। 500 ml কনিক্যাল ফ্লাস্ক নেওয়ার পর 20 ml 0.1 মোলার সিলভার নাইট্রেট দিচ্ছি, মানে এক ক্যাটালিস্টটা নিচ্ছি, আর 50 ml 10% পারক্সি ডাইসালফেট সলিউশন অ্যাড করছি, দিয়ে 8 ml কনসেন্ট্রেট সালফ্রিক অ্যাসিড। এটা হচ্ছে সিম্পলি অ্যাসিডিটি মেনটেন করার জন্য, যে অ্যাসিডিটিতে ক্রোমিয়ামটা অক্সিডাইজড হয়ে ডাইক্রোমেটে কনভার্ট হবে। যে ক্রোমিয়াম সলিউশনের কালার হচ্ছে গ্রিন। যখনই এই সলিউশনটাকে একটা ওয়াচ গ্লাস দিয়ে কভার করে আমরা একটা জেন্টলি হিট করব, তখন দেখবো আস্তে আস্তে উইথ টাইম এই গ্রিন কালারের ক্রোমিয়ামের সলিউশনটা ইয়েলো কালারের ওই ডাইক্রোমেটের সলিউশনে কনভার্ট হচ্ছে। এটা আমরা ভিজিবলি চোখের সামনে দেখতে পাই। অরেঞ্জ কালার আর কি, যেটা ডাইক্রোমেটের কালার, সেইটা আস্তে আস্তে কনভার্ট হচ্ছে। কিছুক্ষণ গরম করার পর যখন 20 মিনিট মতো গরম করা হয়ে গেল, বলছে যে অ্যালাউ দ্য সলিউশন টু কুল। আছে এখানে কিন্তু একটা ছোট্ট মডিফিকেশন আছে। প্রথমে আমরা এই যে জেন্টলি বয়েল করি, 20 মিনিট যেটা বয়েল করার কথা বলা আছে, তার মধ্যে প্রথম 10 মিনিট আমরা জেন্টলি বয়েল করি হালকা, তারপরে 10 মিনিট স্ট্রংলি বয়েল করি। এখানে অনেক সময় প্রশ্নটা দেয় যে কেন এটাকে প্রথমে জেন্টলি বয়েল করতে হয়, কেন তারপরে এটাকে স্ট্রংলি বয়েল করতে হয়। তার কারণ হচ্ছে প্রথমেই যদি আমি স্ট্রংলি বয়েল করি তাহলে এই পারক্সি ডাইসালফেটটা নিজেই ওই হিটে ভেঙে টেঙে চলে যাবে, ক্রোমিয়াম 3+ কে অক্সিডাইজ করতে পারবে না। তো প্রথমে সেখানে জেন্টলি বয়েল করছি শুধুমাত্র অ্যাক্টিভেশন এনার্জি দেওয়ার জন্য, যাতে রিঅ্যাকশনটা ফাস্ট হয় সেই জন্য, দিয়ে যেটা ক্রোমিয়ামকে পারক্সি ডাইসালফেট সিলভার নাইট্রেটের প্রেজেন্সে, যেহেতু ক্যাটালিস্ট সেটার প্রেজেন্সে ডাইক্রোমেটে অক্সিডাইজ করলো। যখন অক্সিডেশন প্রসেসটা কমপ্লিট হয়ে গেল, এক্সেস যে ডাইক্রোমেট এই পারক্সি ডাইসালফেটটা রয়ে গেল, সেটা যদি সলিউশনে আমাদের থেকে যায় তাহলে প্রবলেম ক্রিয়েট করবে। কি প্রবলেম ক্রিয়েট করবে? পরে আমরা এই ডাইক্রোমেটটাকে কোনো একটা জিনিস দিয়ে রিডিউস করে আমরা টাইট্রেট করব বা মোর সল্টের সঙ্গে টাইট্রেট করব। তাহলে যখন রিডিউস হবে ডাইক্রোমেট আবার ক্রোমিয়াম 3+ রিডিউস হবে। যদি পারক্সি ডাইসালফেট রয়ে যায় তাহলে সেই পারক্সি ডাইসালফেট আবার ওই ক্রোমিয়াম 3+ কে অক্সিডাইজ করে দেবে। ফলত কখনোই আমরা এক্সাক্ট কতটা ক্রোমিয়াম 3+ সলিউশনে ছিল সেটা পাবো না, বারবার এই প্রসেসটা রিপিট হতে থাকে। সেই জন্য এক্সেস যে পারক্সি ডাইসালফেট সেটাকে আমাদের ভেঙে ফেলা দরকার। কিভাবে ভেঙে ফেলবো? পারক্সি ডাইসালফেট যখন তার রিঅ্যাক্ট করার মতো আর ক্রোমিয়াম 3+ প্রেজেন্ট নেই, পুরো ক্রোমিয়াম 3+ যখন ডাইক্রোমেটে অক্সিডাইজড হয়ে গেছে, তখন এই এক্সেস পারক্সি ডাইসালফেটটা অ্যাকুয়াস মিডিয়ামে হাইড্রোলিসিস করে H2O2 তৈরি করে। দেখো সেকেন্ড রিঅ্যাকশনটা আমাদের সেটা বলা রয়েছে, H2O2 তৈরি করে। সেই H2O2 কে যদি আমি হিট করলে সেটা ভেঙে গিয়ে অক্সিজেন এবং ওয়াটার তৈরি হয়ে যায়। তাহলে আমি প্রথম 10 মিনিট আমি ওই পারক্সি ডাইসালফেটের সঙ্গে ক্রোমিয়াম 3+ কে হিট করলাম, যাতে ক্রোমিয়াম 3+ ডাইক্রোমেটে অক্সিডাইজড হয়ে যায়। অক্সিডেশন প্রসেসটা কমপ্লিট হয়ে যাওয়ার পর পরের 10 মিনিট সেটাকে আমরা স্ট্রংলি বয়েল করলাম, যাতে ওই কন্ডিশনে পারক্সি ডাইসালফেট প্রথমে H2O2 তারপর H2O2 ভেঙে গিয়ে অক্সিজেন এবং ওয়াটার করে টোটালি ভেঙে যায় এবং কোনো এক্সেস পারক্সি ডাইসালফেট সলিউশনে পড়ে না থাকে। তাহলে এই কন্ডিশনে আমার সলিউশনে রইল জল থাকবে, অক্সিজেন উড়ে বেরিয়ে যাবে, সালফেট আয়ন থাকবে, সেটা থাকলে কোনো প্রবলেম নেই, আর ডাইক্রোমেট থাকবে। এবার এই যে ডাইক্রোমেট, এটাকে আমরা যেটা করলাম এরপরে প্রসিডিওর হচ্ছে এর মধ্যে আমরা এটাকে ঠান্ডা করলাম, তার মধ্যে জল অ্যাড করলাম, ডিস্টিল ওয়াটার, তারপরে তার মধ্যে মেজার্ড এক্সেস আমরা মোর সল্ট অ্যাড করে দিলাম 50 ml। মেজার্ড এক্সেস মানে সেটা পিপেট দিয়ে দেবো। তাহলে 50 ml যদি মোর সল্ট আমরা অ্যাড করি, ধরা যাক তার মধ্যে 26 ml বা 27 ml যে ডাইক্রোমেটটা তৈরি হয়েছে তার সঙ্গে রিঅ্যাক্ট করলো, বাকি 24 ml পড়ে রইলো মোর সল্ট। তাহলে যে মোর সল্টটা পড়ে রইলো সেটাকে এবার আমরা আবার একটা ডাইক্রোমেট, স্ট্যান্ডার্ড ডাইক্রোমেট যেটা আমরা নিজেরা তৈরি করে দিয়েছি, স্ট্যান্ডার্ড ডাইক্রোমেট দিয়ে টাইট্রেট করে নিলাম। তাহলে কতটা মোর সল্ট পড়ে আছে আমরা পেলাম, তাহলে কতটা সেই টাইটার ভ্যালু থেকে, তাহলে কতটা মোর সল্ট ডাইক্রোমেট যেটা তৈরি হয়েছিল অক্সিডেশনের ফলে সেটা কতটা রিঅ্যাক্ট করেছিল সেটাও আমরা তাহলে ডিফারেন্স করে পেয়ে যাবো। তার কারণ ধরা যাক 24 ml মোর সল্ট পড়ে রয়েছে, 50 ml আমি ইনিশিয়ালি অ্যাড করেছিলাম, তাহলে বোঝাই যাচ্ছে যে বাকি 26 ml যে ডাইক্রোমেটটা সলিউশন অক্সিডেশনের ফলে তৈরি হয়েছিল
সেখানে রিঅ্যাক্ট করে গেছে। তাহলে আমরা কতটা ডাইক্রোমেট তৈরি হয়েছিল সেটা যদি পেয়ে যাই, তাহলে সেখানে কতটা ক্রোমিয়াম 3+ ছিল সেটাও পেয়ে যাব। আচ্ছা, এখানে পরের রিঅ্যাকশনটা সিম্পল, অ্যামোনিয়াম বাইফ্লোরাইড বিডিএস দিয়ে ডাইক্রোমেট দিয়ে টাইট্রেশন। এখানেও দেখো আমাদের একটা ইকুইভ্যালেন্সের দেয়া আছে যে 1000 ml 1 নরমাল মোর সল্ট মানে হচ্ছে 49 গ্রাম অফ ডাইক্রোমেট বা 17 গ্রাম অফ ক্রোমিয়াম। সো আমার কতখানি মোর সল্ট টাইট্রার ভ্যালু আমরা পেয়েছি, মোর সল্টের যদি আমাদের স্ট্রেংথ জানা থাকে, মানে সেটা তো আমরা একটা স্ট্যান্ডার্ড ডাইক্রোমেটের এগেইনস্টে স্ট্যান্ডার্ডাইজ করেই আমরা পেয়ে যাব। কতটা মোর সল্ট লেগেছে সেটা আমরা টাইট্রার ভ্যালু থেকে পেয়ে যাব। তাহলে এই ইকুইভ্যালেন্সের কন্ডিশন থেকে আমরা কতটা ক্রোমিয়াম 3+ সলিউশনে ছিল, বা যদি আমাদের ডাইক্রোমেটের ফর্মে বলতে বলে তাহলে কতটা ডাইক্রোমেট ছিল, সেটা আমরা কিন্তু ক্যালকুলেট করে ফেলতে পারবো। অতি অবশ্যই খেয়াল রাখবে যে পরীক্ষায় কি দিয়েছে, কি ফর্মে বার করতে দিয়েছে। ক্রোমিয়াম 3+ দেওয়ার কথা, যেহেতু আমাকে সাপ্লাই করা হয়েছে ক্রোমিয়াম 3+ ফর্মে, সো ক্রোমিয়াম 3+ দেওয়ার কথা। সো সেটা খেয়াল রাখবে যে কি ফর্মে আমাকে বার করতে দিয়েছে, 1 নম্বর। 2 নম্বর কথা হচ্ছে গ্রাম পার লিটারে দিয়েছে কিনা, তাহলে এটাও কিন্তু এখানে 25 ml এর মধ্যে কতটা ক্রোমিয়াম আছে সেটা বেরোলো। যদি গ্রাম পার লিটারে দেয় তাহলে সেক্ষেত্রে কিন্তু 40 দিয়ে গুণ করে গ্রাম পার লিটারে কত গ্রাম ক্রোমিয়াম আছে সেটা কিন্তু আমাদের ডিটারমাইন করতে হবে। সো এটা হচ্ছে আয়রন ক্রোমিয়ামের এস্টিমেশন। এর ক্যালকুলেশনটাও আমি কিন্তু ওই একটা ছবি তুলে সেটা তোমাদের পাঠিয়ে দেবো। সো আমাদের সিলেবাসে যে কটা প্র্যাকটিক্যাল আছে আমি তার একটা মোটামুটি আলোচনা করে দিলাম। আলোচনাটা করার উদ্দেশ্য, লেখা পাঠটাও তুমি পেয়ে যাচ্ছ, থিওরি লিখতে হলে বা ট্যাবুলার ফর্মে রিপ্রেজেন্ট করতে হলে কিভাবে তোমাদের করতে হবে সেটা তোমাদের তো আমি দিয়েই দিচ্ছি। তার সঙ্গে ক্যালকুলেশন পার্ট যেটা, সেটাও আমি দিয়ে দিচ্ছি। দরকার হচ্ছে আমি এই যে আলোচনাগুলো করলাম সেটা করার কারণ হচ্ছে, যদি ধরো এমন বলে যে থিওরিতে কোনো একটা বাড়তি পয়েন্ট উল্লেখ করো, যে এই পয়েন্টটা তোমাকে থিওরির মধ্যে ইনক্লুড করো, অথচ হয়তো যে থিওরিটা আমি প্রোভাইড করলাম তার মধ্যে হয়তো ওই পয়েন্টটা নেই, তাহলে এই আলোচনাটা থেকে তুমি ওই পয়েন্টটাকে ইনক্লুড করে দিতে পারবে, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে, যদি তোমাদের পরীক্ষাটা এইরকম ফর্মে না হয়, প্রশ্ন উত্তরের ফর্মে দেয়, যদি বলে যে কিছু প্রশ্ন এবং তার অ্যান্সার দাও, তাহলে সেক্ষেত্রে তখন এইটা তো কাজে লাগবে না, তখন এই ডিসকাশনটা যে কোথায় কি করছি, কেন করছি, কোনটা কেন অ্যাড করছি, কার কি ফাংশন, কার কত অ্যাসিডিটিতে টাইট্রেশন হচ্ছে, সেই জিনিসগুলোর জন্য এই আলোচনাটা আমরা করলাম। এবার বলো যে এই পোর্শনগুলো তো আমি দিয়েই দেবো, তোমরা পেয়ে যাবে। এবার বলো যে আর কোনো তোমাদের যদি জিজ্ঞাসা থাকে এই প্র্যাকটিক্যালের সংক্রান্ত ব্যাপারে, তাহলে সেটা জিজ্ঞেস করো। সো কারোর যদি কোনো জিজ্ঞাসা না থাকে তাহলে ওয়েল অ্যান্ড গুড, তাহলে সেক্ষেত্রে আমাদের ক্লাস এখানেই শেষ। আমি এটারও ভিডিও দিয়ে দিতে চেষ্টা করব। আর তাহলে আমাদের মোটামুটি থিওরি এবং প্র্যাকটিক্যাল আমার যেটুকুনি বলার ছিল সেটা এখানেই শেষ, আমাদের ক্লাসও এখানেই শেষ। সো প্রত্যেকে ভালো করে পরীক্ষা দাও, আশা করা যায় পরীক্ষা ভালোই হবে। সো আজকের মতো তাহলে ক্লাস এখানেই শেষ।